কোঙ্কনের ভোরের এক আলাদা নেশা থাকে। এটি শহরের মতো ধড়ভড় করে জেগে ওঠে না, বরং কোনো নববধূর মতো লাজুকভাবে ধীরে ধীরে চোখ মেলে। দাপোলি তালুকায় অবস্থিত আঞ্জারলে গ্রাম, আরব সাগরের কোলে বিশ্রাম নেওয়া নারকেল আর সুপারি বাগানের সবুজ চাদরে মোড়া এক স্বপ্নপুরী। সেখানে ভোর কেবল আলোকিত হয় না, বরং পুরো গ্রামকে পরম মমতায় কাছে টেনে নেয়। বন্ধুরা, সামনে এগিয়ে যাওয়ার আগে কমেন্টে অবশ্যই আপনাদের গ্রামের নাম জানান এবং গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এই গল্পের উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত করা নয়, বরং সমাজে ঘটা কিছু ঘটনার ওপর আলোকপাত করা এবং তা থেকে একটি ভালো শিক্ষা নেওয়া। ভাই বোনের সম্পর্ক তো পবিত্র হয়ই, কিন্তু লোভের কারণে তাতে কিভাবে ফাটল ধরতে পারে তা এই গল্পে তুলে ধরা হয়েছে। তাই গল্পটি কেবল বিনোদনের জন্যই দেখবেন। সূর্যোদয় হতে এখনও দেরি ছিল, কিন্তু আকাশের পূর্বকোণে লালচে কমলা রঙের ছটা দেখা দিতে শুরু করেছে। সমুদ্রের গর্জন, সেই ঢেউয়ের অবিরাম শব্দ যেন গ্রামকে ঘুমপাড়ানি গান শোনাচ্ছিল। বাতাসে একটা ভেজা শীতল ভাব ছিল, যা কোঙ্কনের মানুষের স্বভাবের মতোই আরামদায়ক এবং ভরসাযোগ্য। আশেপাশের পাহাড়ের চূড়ায় কুয়াশার সাদা চাদর বিছানো ছিল। তার ভেতর থেকে উঁকি দেওয়া নারকেল গাছের মাথাগুলো দেখে মনে হচ্ছিল যেন তারা মেঘের সাথে ফিসফিস করে কথা বলছে। এই শান্ত ঘুমন্ত গ্রামে একটি বাড়ি অবশ্য জেগেছিল, কেশবের বাড়ি, কেশব নিবাস। পুরনো ধাঁচের লাল পাথরের দেয়াল আর লাল টালির ছাদ, উঠোনে তুলসী মঞ্চ, পাশেই গরুর গোয়াল, আর বাড়ির পেছনের দিকে কেশবের ছোট কিন্তু অনেক কষ্টে গড়ে তোলা শ্রী গণেশ কাজু প্রক্রিয়া শিল্প। ঘড়িতে ভোর 4টে বেজেছিল। দূর থেকে কোথাও মোরগের ডাক শোনা যাচ্ছিল। কেশব গায়ের পুরনো কম্বলটা সরিয়ে ফেলল। ঠান্ডায় শরীরে একটু কাঁপুনি দিয়ে উঠল, কিন্তু সেদিকে খেয়াল করার সময় নেই। কেশবের বয়স 35-36-এর মতো, গায়ের রং শ্যামলা, যেন কোঙ্কনের মাটির মতোই, কিন্তু চোখে এক ধারালো চকমক। শরীর ছিপছিপে হলেও বাহুতে কঠোর পরিশ্রমের শক্তি। কেশব উঠল, মুখে জল দিল এবং বারান্দায় এলো। ঠান্ডা বাতাস গায়ে বিঁধছিল। সে চটজলদি স্নান সেরে নিল। গায়ে খাদির সাদা কুর্তা আর নিচে হাফ প্যান্ট পরল। কপালে চন্দনের টিপ লাগালো এবং ঠাকুর ঘরে গেল। দেয়ালে ঝোলানো গণপতির ছবির সামনে সে হাত জোড় করল। বাপ্পা, আজকের দিনটা যেন ভালো যায়, অনেক কাজ আছে, শক্তি দিও। আর আজ দিদি আর জামাইবাবুরা আসছে, সব যেন ঠিকঠাক হয়, কাউকে যেন কোনো কমতি না হয়। এইটুকু সহজ, কিন্তু মন থেকে প্রার্থনা করে কেশব পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। তার বাড়ির সাথেই লাগোয়া তার ছোট কারখানা, শ্রী গণেশ কাজু প্রসেসিং ইউনিট। টিনের শেডে তৈরি তার এই ছোট সংসার। সে শাটার খুলল। ভোরের নিস্তব্ধতায় সেই শব্দ কর্কশ শোনাল। ভেতরে ঢুকতেই কাঁচা কাজু আর কয়লার এক মিশ্র গন্ধ নাকে এলো। আজ কাজের চাপ বেশি। কালই কাজু বাদামের বড় গাড়ি এসেছে এবং অর্ডারগুলো সময়ের মধ্যে পূর্ণ করতে হবে। কেশব কয়লার ভাটি জ্বালাল। তার ধোঁয়া আঁকাবাঁকা হয়ে টালির ফাঁক দিয়ে বেরিয়ে গেল। সেই ধোঁয়া কোঙ্কনের ভোরের বিশেষ সুগন্ধ নিয়ে এলো। জল ফুটতে শুরু করল। কেশব কাজু বাদামের বস্তা নিজের কাঁধে তুলে নিল। 50 কেজির সেই বস্তা তোলার সময় তার কপালে শিরা ফুলে উঠল। সে সেই বস্তা ফুটন্ত জলে খালি করল। ছররর করে শব্দ হল আর বাষ্পের কুণ্ডলি বেরিয়ে এলো। কেশব ঘামে ভিজে গিয়েছিল। এই কাজ সহজ ছিল না। কাজুর ফুটন্ত আঠা গায়ে ছিটকে পড়লে চামড়া পুড়ে যায়, পোড়া দাগ হয়ে যায়। কেশবের হাতগুলো দেখলে বোঝা যায় কালো হয়ে গেছে, আঠায় ভরা। কিন্তু এই হাতগুলোই তার পরিবারের স্তম্ভ। বাষ্পে কাজু সেদ্ধ হতে হতে কেশবের মন অতীতে চলে গেল। 10 বছর আগের কথা। কেশব তখন পুনেতে ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষে ছিল। চোখে বড় স্বপ্ন ছিল। পুনে বা মুম্বাইতে বড় চাকরি করবে, সুন্দর ফ্ল্যাট কিনবে, গাড়ি কিনবে। মধ্যবিত্ত ছেলের যেমন স্বপ্ন থাকে। তার বাবা সদাশিবরাও তখন এই কাজুর কাজই করতেন, কিন্তু খুব ছোট স্তরে। তাদের জান প্রাণ ছিল কেশব। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, সাহেব হবে। এ কথা বলতে বলতে বাবার ছাতি 56 ইঞ্চি হয়ে যেত। গ্রামের মোড়ে বসে গর্ব করে বলতেন, কেশব একবার পুনেতে সেটেল হলে আমরা বুড়ো বুড়িও তার কাছে গিয়ে থাকব। কিন্তু নিয়তির মনে অন্য কিছু ছিল। হঠাৎ একদিন খবর এলো বাবার ক্যান্সার ধরা পড়েছে। কেশবের পায়ের তলা থেকে মাটি সরে গেল। পরীক্ষা সামনেই, কিন্তু বাবার অসুস্থতার কাছে ডিগ্রির কি দাম। সে দৌড়ে গ্রামে এলো। বাবা বিছানায় মিশে গেছেন। সেই শক্তিশালী মানুষটাকে এভাবে অসহায় দেখে কেশব ভেতর থেকে ভেঙে পড়ল।
মুম্বাই যাতায়াত, কেমোথেরাপি, টাটা মেমোরিয়াল হাসপাতালের লাইন, টাকার অভাব দেখা দিতে লাগল। বাড়ির সঞ্চয় শেষ। কেশবের ইঞ্জিনিয়ারিংয়ের ফিয়ের টাকাও ফেরত আনতে হল। একদিন বাবা কেশবকে কাছে ডাকলেন। তার গলার স্বর ক্ষীণ হয়ে এসেছিল। কেশব, আমার আর বেশি দিন নেই রে, কিন্তু এই বাড়ি, তোর মা আর বোনদের দায়িত্ব এখন তোর ওপর। এই কাজুর কাজ বন্ধ হতে দিস না, এটাই আমাদের লক্ষ্মী। বিমল আর নন্দা এখনও ছোট, ওদের বিয়ে দিতে হবে। আর সেদিনই কেশব সিদ্ধান্ত নিল। সে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিল, বইপত্র বন্ধ করে এক কোণে রেখে হাতে কাজু ফাটানোর ডান্ডা তুলে নিল। বন্ধুরা তাকে পাগল বলল, আরে শেষ বছর ছিল, ডিগ্রিটা তো অন্তত নীতি। আত্মীয়রা কথা শোনাল, কিন্তু কেশব অনড় ছিল। বাবা মারা যাওয়ার পর সেই ব্যবসা শুধু সামলালই না, বরং বাড়াল। ঋণ নিয়ে মেশিন আনল। শ্রী গণেশ কাজু একটি ব্র্যান্ড হয়ে উঠল। আজ দাপলির বাজারে এবং এমনকি মুম্বানিয়ের কিছু দোকানেও তার কাজুর চাহিদা ছিল। কিন্তু এসব করতে গিয়ে সে নিজের যৌবন উৎসর্গ করে দিয়েছিল। বিয়ের বয়স পেরিয়ে গেল, তবু বোনদের বিয়ের জন্য, বাবার ঋণের জন্য সে খেটে চলল। বিমলের বিয়ে মুম্বাইতে দিয়ে দিল, নন্দার পুনেতে। যৌতুক, গয়না, কাপড় চোপড় কোনো কিছুতে কমতি রাখেনি। আর যখন নিজের বিয়ে হল, তখন সে সুমিত্রার মতো সোনার টুকরো বউ পেল। সে তার অর্ধেক কষ্টের ভার নিজের কাঁধে তুলে নিল। ওগো, চা নিন, কতক্ষণ ধরে ভাটির সামনে দাঁড়িয়ে আছেন? সুমিত্রার গলায় কেশবের ঘোর ভাঙল। সে পেছনে ফিরে তাকাল। দরজায় সুমিত্রা দাঁড়িয়ে, হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ আর মুখে ভোরের স্নিগ্ধ হাসি। তার পরনে সবুজ শাড়ি, কপালে বড় সিঁদুর টিপ আর নাকে নথ। কেশব ক্ষণিকের জন্যে তার দিকে তাকিয়ে রইল। কেশব হাতে লাগা কালো আঠা একটা ন্যাকড়ায় মুছল আর চায়ের কাপ নিল। উঠে পড়েছ? আর একটু ঘুমাতে পারতে তো, কাল রাতে দেরি হয়েছিল তোমার, চাল বাচ্ছিলে। সুমিত্রা হাসল। আপনি এখানে ভোর 4টে উঠে ভাটিতে খাটছেন আর আমি ওখানে ঘুমাবো, এটা কি আমাকে মানায়? আর আজ বিমল দিদি আর নন্দা দিদি আসছেন না, তাদের অভ্যর্থনার আয়োজন করতে হবে না? কেশবের মুখে এক অন্যরকম আনন্দ ছড়িয়ে পড়ল। হ্যাঁ গো, কতদিন পর ওরা আসছে, বিয়ের পরেই প্রথমবার জামাইবাবুদের নিয়ে আসছে, কোনো কমতি যেন না থাকে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি সব ঠিক করেছি। বিমল দিদির তো চালের রুটি খুব পছন্দ, তাই না? চাল ভিজিয়ে রেখেছি রাতেই, এখন চালের রুটি বানাতে নেব। আর নন্না দিদির জন্যে কাঁঠালের তরকারি করব। কাল বাজার থেকে কচি কাঁঠাল, যাকে আমরা কুইরি বলি, সেটা এনে রেখেছি। শোলকড়ি তো থাকছেই। কেশব চায়ে চুমুক দিল। আদার ঝাল আর চিনির মিষ্টি জিভে ছড়িয়ে পড়ল। সুমে, তুমি আছো বলেই এটাকে ঘর মনে হয় গো, নইলে মায়ের অসুস্থতা আর আমার এই কারখানা, আমি একা হয়ে যেতাম। সুমিত্রা চোখ বড় বড় করল। কি যাতা বলছেন, আমি আপনার অর্ধাঙ্গিনী, সুখ হোক বা দুঃখ অর্ধেক ভাগ তো আমারই, তাই না? দুজনেই ক্ষণিকের জন্যে চুপ হয়ে গেল। শুধু চায়ে চুমুক দেওয়ার শব্দ আর বাইরে ভাটিতে কাঠের চরচর শব্দ। আগামীকাল বাবার মৃত্যুবার্ষিকী, বছর শ্রাদ্ধ। কোঙ্কনে পূর্বপুরুষদের কাজের খুব গুরুত্ব থাকে, কিন্তু তার চেয়েও বেশি কেশবের টান ছিল তার বোনদের প্রতি। আচ্ছা সুমে, একটা কথা জিজ্ঞেস করব? কেশব চায়ের খালি কাপটা পাশে রাখতে রাখতে জিজ্ঞেস করল। তার গলার স্বর একটু নিচু হয়ে এলো। জিজ্ঞেস করুন না, সে বলল। ওরা দুজনেই এখন শহরে থাকে, বড় বড় বাড়ি, গাড়ি, চাকর বাকর। তাদের কি আমাদের এই পুরনো বাড়িতে, এই গ্রামে ভালো লাগবে গো? আমাদের জামাইবাবুরা সদাশিব রাও আর প্রকাশ রাও, ওরা তো বড় ব্যবসায়ী। তাদের কি আমাদের এই সাধারণ চালচলন, এই সাধারণ জীবন পছন্দ হবে? কেশবের গলায় অনিশ্চয়তা, একটা হীনম্মন্যতা সুমিত্রা অনুভব করল। সে ভালোবেসে তার হাতটা নিজের হাতে নিল। সেই হাতটা ছিল খসখসে, পরিশ্রমে শক্ত হয়ে যাওয়া। ওগো, ওরা তো আপনার নিজের বোন, এই মাটিরই মেয়ে, এই বাড়িতেই বড় হয়েছে। শহরে গেছে বলে কি রক্তের সম্পর্ক বদলে যাবে? তাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর জামাইবাবুরাও বুঝদার মানুষ, আপনি শুধু শুধু চিন্তা করবেন না। আমরা আমাদের সাধ্যমতো যতটা ভালো করা যায় করব। ভালোবাসাটাই আসল, টাকার বড়াই নয়। কেশব মাথা নাড়ল, কিন্তু তার মনের ধুকফুকানি কমল না। তার মনে পড়ছিল বিমল গতবার ফোনে কথা বলার সময় সহজভাবেই বলেছিল, দাদা, ওই আঞ্জাল্লের বাড়িতে এখন খুব ভ্যাপসা লাগে রে, এসিও নেই, তোর ওখানে থাকব কি করে আমরা? তখন কেশব হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু শব্দগুলো তার বুকে বিঁধেছিল। আজ সে ইচ্ছে করেই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছিল, দেয়ালে নতুন চুনকাম করেছিল, উঠোনে গোবর ছড়া দিয়েছিল, তুলসী মঞ্চে নতুন রং করেছিল, এমনকি কুয়োর পাড়ের শ্যাওলাও ঘষে তুলেছিল।
কোথাও তার মনে এক ভাইয়ের সেই চিরন্তন ভয় ছিল, বোনের যেন শ্বশুরবাড়িতে ছোট হতে না হয়, বাপের বাড়ির সম্মান যেন কম না হয়। ওগো, আমি বাজার থেকে ঘুরে আসি, তাজা পপলেট আর সুরমাই মাছ নিয়ে আসি দুপুরের খাবারের জন্য, সুমিত্রা বলল। না, তুমি ঘরে থাকো, মাকে দেখো, আমি যাচ্ছি বাজারে। আমাকে এমনিতেও মাছওয়ালারা চেনে, ভালো তাজা মাছ দেবে, কেশব বলল। আচ্ছা, কিন্তু তাড়াতাড়ি আসবেন, জামাইবাবুদের গরম গরম নাস্তা দিতে হবে। কেশব সায় দিল। সে ভাটি নেভালো। কাজু এখন সেদ্ধ হয়ে গেছে। সে সাবধানে গরম ঝুড়িটা বাইরে বের করল এবং কাজুগুলো দাওয়ায় ছড়িয়ে দিল। বাষ্পের কুণ্ডলি আবার বাতাসে মিলিয়ে গেল। বাইরে এখন সম্পূর্ণ আলো ফুটেছে। আঞ্জারলের সমুদ্র আড়মোড়া ভেঙে জেগে উঠেছে। নারকেল গাছের ফাঁক দিয়ে সোনালি রোদ মাটিতে নেমে এসেছে। গ্রামের মন্দিরগুলো জেগে উঠেছে, ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। কোকিলের কুহুকুহু আর সমুদ্রের গর্জন মিলে এক সুরলহরী তৈরি হয়েছে। কেশব সাইকেল বের করল, তার সেই পুরনো অ্যাটলাস সাইকেল। হ্যান্ডেলে বাজারের থলি ঝোলালো এবং বাজারের দিকে রওনা হল। পথে রামু কাকার সাথে দেখা। কি কেশবরাও, আজ খুব তাড়াহুড়ো মনে হচ্ছে, এত সকালে বাজারে? হ্যাঁ কাকা, বাবার বাৎসরিক শ্রাদ্ধ, বোনেরা, অতিথিরা আসছে। কেশব সাইকেলের গতি না কমিয়েই উত্তর দিল। তার গলায় একটা গর্ব ছিল। আরে বাহ, ভালো হলো, অনেক দিন পর ঘরটা ভরবে তোমাদের। রকমাবায়েরও ভালো লাগবে মেয়েদের দেখে। যা, তাড়াতাড়ি যা, ভালো বড় মাছ নিস। কেশব হেসে এগিয়ে গেল। দাপলির রাস্তা আঁকাবাঁকা, দুপাশে লাল মাটি আর সবুজ গাছ। বাতাসের ঝাপটা কেশবের ঘর্মাক্ত শরীরকে আরাম দিচ্ছিল। তার মনে এখন শুধু বোনদের অভ্যর্থনার চিন্তা। তার কল্পনাতেও ছিল না যে রাস্তা দিয়ে সে আনন্দের সাথে মাছ আনতে যাচ্ছে, সেই রাস্তা দিয়েই আসা একটি গাড়ি তার জীবনের সবচেয়ে বড় ঝড় নিয়ে আসতে চলেছে। কেশব মাছ নিয়ে ঘরে ফিরল। দুপুর 12টা বেজে গেছে। কোঙ্কনের রোদ এখন মাথার উপর। সমুদ্রের গর্জন কমে এসেছে এবং বাতাসে ভ্যাপসা গরম। নারকেল গাছের পাতাগুলো রোদে নেতিয়ে পড়েছে। কেশব দরজাতেই দাঁড়িয়েছিল, তার চোখ রাস্তার দিকে। এমন সময় দূরে ধুলো উড়িয়ে একটি বড় সাদা ইনোভা গাড়ি আসতে দেখা গেল। কোঙ্কনের সরু আর আঁকাবাঁকা রাস্তার অনুপাতে গাড়ির গতি ছিল বেমানান। গাড়িটি কেশবের বাড়ির সামনে এসে কষে ব্রেক কষে থামল। ব্রেকের শব্দ আর ওড়া লাল ধুলোয় উঠোনের দুপুরের স্তব্ধতা ভেঙে গেল। কেশবের মুখে এক বড় মন ভোলানো হাসি ফুটে উঠল। সে দৌড়েই গাড়ির কাছে গেল। সুমে, সুমে, দেখ অতিথিয়া এসেছে। সে পেছনে ফিরে স্ত্রীকে ডাকল। ড্রাইভার নেমে পেছনের দরজা খুলে দিল। ভেতর থেকে বিমল আর নন্দা নামল। তাদের পেছনে সদাশিব আর প্রকাশ নামল। কেশব এগিয়ে গেল। এসো এসো দিদি, জামাইবাবু এসো, সকাল থেকে কত পথ চেয়ে আছি আমরা। কেশব উৎসাহের সাথে বলল। সে সদাশিব আর প্রকাশের পায়ে হাত দিয়ে প্রণাম করতে নিচু হল। সদাশিবরাও চট করে পা সরিয়ে নিল, যেন কেশবের স্পর্শ লাগলে তার কিছু একটা হয়ে যাবে। সে নাকের ওপর থেকে কালো গগলসটা কপালে তুলল এবং আশেপাশে চোখ পোলাল। তাদের পরনে ব্র্যান্ডেড টি শার্ট আর জিন্স, গলায় সোনার মোটা চেইন আর হাতে সোনার ব্রেসলেট। দুপুরের রোদে চকচক করছিল। আরে কেশব, কি রাস্তা তোমাদের এগুলো, পুরো কোমর ভেঙে গেল। গাড়িতে বসে পিঠের 12টা বেজে গেল। হাইওয়ে কবে হবে তোমাদের? সদাশিব কেশবের দিকে না তাকিয়েই অভিযোগ করল। কেশব লজ্জিত হল। হ্যাঁ জামাইবাবু, কাজ চলছে। কোঙ্কন রেলের কাজটা হয়ে গেলে সহজ হবে। কিন্তু আসুন, ভেতরে আসুন, খুব রোদ। বিমল আর নন্দা গাড়ি থেকে নেমেছিল, কিন্তু তাদের দেখে কেশব ক্ষণিকের জন্য চিনতেই পারেনি। দুজনেই চড়া রঙের সিল্কের শাড়ি পরেছে, গলায় কানে হাতে প্রচুর সোনা। বিমলের হাতের চুড়ির শব্দ আর নন্দার শাড়ির ফ্যাশনেবল আঁচল দেখে কেশব একটু থতনত খেয়ে গেল। দাদা, কি রোদ রে এখানে, আর এই ধুলো দেখ না, আমার শাড়িটা নষ্ট হয়ে গেল। বিমল শাড়ির আঁচল ঝাড়তে ঝাড়তে বলল। তার গলায় কোঙ্কনি মিষ্টতার বদলে শহুরে রুক্ষতা ছিল। কেশব এগিয়ে গিয়ে দুজনের পায়ে পড়ার চেষ্টা করল। দিদি প্রণাম। বিমল তার কাঁধ ধরে থামিয়ে দিল। আরে বাস বাস, এখন কি আর ছোট আছি নাকি আমরা? চল ভেতরে চল। এসি গাড়ি থেকে নামলাম আর সরাসরি রোদে প্রাণটা বেরিয়ে যাচ্ছে আমার। কেশবের হাতটা মাঝপথেই রয়ে গেল। তার বুকে একটা সূক্ষ্ম ব্যথা লাগল। ছোটবেলায় এই হাতগুলোই রাখি বাঁধার জন্য এগিয়ে আসত। আজ সেই হাতগুলোই পায়ে পড়তে দিল না। সবাই ঘরে এলো। ঘরের বারান্দায় ছায়া ছিল, তাই একটু আরাম লাগছিল। কিন্তু সদাশিব রাওয়ের নজর ঘুরছিল ঘরের ছাদের দিকে, পুরনো কাঠের থামগুলোর দিকে আর মেঝের দিকে। কেশব রাও, সদাশিব এদিক ওদিক দেখতে দেখতে উপহাসে সুরে জিজ্ঞেস করল, তোমরা এখনও এই পুরনো টালির ঘরই রেখে দিয়েছ? গ্রামের লোকেরা সব বাংলো বানাচ্ছে, আরসিসি স্ল্যাব বসাচ্ছে, আর তোমরা এখনও এই টিন আর টালির নিচে? কেশব মাথা নিচু করে বলল, জামাইবাবু, এটা বাবার ঘর, তার স্মৃতি জড়িয়ে আছে এতে। আর টালির ঘরে গরমকালে ঠান্ডা থাকে তো,
প্রকৃতির সাথে মানিয়ে থাকার মজাই আলাদা। প্রকাশ হেসে সদাশিবের দিকে তাকালো। আরে ঠান্ডা কিসের, এসি লাগাতে হয়, এখন যুগ বদলেছে কেশব। এই সেকেলে ঘর দেখে লোকে কি বলবে? মুম্বাইতে আমাদের সোসাইটির ওয়াচম্যানের কেবিনও এর চেয়ে ভালো থাকে। তারা দুজনে উচ্চস্বরে হাসল। কেশবের মনে রাগ হল, কিন্তু সে তা গিলে ফেলল। অতিথি তারা, জামাইবাবু হয়, এই ভেবে সে চুপ করে রইল। এমন সময় সুমিত্রা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তার হাতে তামা পিতলের একটা লম্বা ঘটি, যাতে বুনো ঘাসের শেকড় বা ওয়ালা ভেজানো ঠান্ডা জল ছিল। সে শাড়িটা পরিপাটি করে পড়েছে, মাথায় ঘোমটা। সে নম্রভাবে অতিথিদের সামনে এলো। আসুন জামাইবাবু, দিদি জল নিন, ওয়ালা ভেজানো জল, একদম ঠান্ডা। সুমিত্রা হেসে বলল। নন্দা সেই ঘটিটার দিকে তাকালো এবং নাক কুচকাল। ওমা সুমিত্রা, এটা কি? সুমিত্রা বিভ্রান্ত হল। কি হলো দিদি? আরে কাঁচের গ্লাস নেই নাকি ঘরে? এখন শহরে কেউ ঘটিবাটি ব্যবহার করে না। স্টিল বা কাঁচই ভালো। এই পিতল মাজতে কত সময় যায়, আর এতে জল খেতে কেমন যেন লাগে, একদম গিয়েও মনে হয়। নন্দা কথার তুবুড়ি ছোটাল। সুমিত্রার মুখটা ছোট হয়ে গেল। না দিদি, ওটা কলসির জল তো, বেশিক্ষণ ঠান্ডা থাকে, তাই এতে এনেছিলাম। আমাদের তো অভ্যাস আছে। আমি কাঁচের গ্লাস আনছি। থাক, এখন যখন এনেছিস দে। বিমল অবজ্ঞার সাথে ঘটিটা তুলল এবং মুখে না লাগিয়ে ওপর থেকে জল খেল। জল খাওয়ার সময় একটু শাড়িতে পড়ল। দেখ, তোর জন্য শাড়িতে দাগ পড়ে গেল। বিমল সুমিত্রার ওপর খেকিয়ে উঠল। সুমিত্রার চোখে জল এসে গেল। সরি দিদি, আমি মুছে দিচ্ছি। না না, তুই হাত লাগাস না। বিমল তাকে থামিয়ে দিল। কেশবের এটা সহ্য হল না। দিদি, ও তো ভালোবেসে জল নিয়ে এসেছিল, আর আমাদের কোঙ্কনে ঘটিতে জল খাওয়া তো একটা সংস্কৃতি, তাই না? এটা গেয়মি কিসের? কেশব ধীরে ধীরে বলল। দাদা, সংস্কৃতি ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ডও তো মেনটেন করা উচিত না? আমাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, ওদের এসব খুব অদ্ভুত লাগে। নন্দা সমর্থন করল। কেশব চুপ করে গেল। সে বুঝতে পারল এই বোনেরা আর সেই বোন নেই যারা এই ঘরেই এই ঘটিতেই জল খেত। আজ তাদের সেই ঘটি নিয়েই লজ্জা হচ্ছে। আচ্ছা, মা কোথায়? তার সাথে দেখা করে আসি। প্রকাশ প্রসঙ্গ পাল্টাল। ভেতরের ঘরে আছে, চলো। কেশব তাদের মায়ের ঘরের দিকে নিয়ে গেল। ঘরে ঢুকতেই ওষুধের, বামের আর পুরনো কাপড়ের একটা মিশ্র গন্ধ নাকে এলো। যে কোনো অসুস্থ মানুষের ঘরে এই গন্ধ থাকেই, কিন্তু সদাশিব আর প্রকাশ নাকে রুমাল দিল। বাপরে, কত কড়া গন্ধ এখানে! জানালাগুলো খোলা রাখো না কেন? সদাশিব নাক সিটকে বলল। রখমাবাই খাটে শুয়েছিলেন। ছেলেমেয়েদের গলার আওয়াজ শুনে তিনি কষ্টে চোখ খুললেন। তার পক্ষাঘাতগ্রস্ত হাতগুলোর একটু নড়াচড়া হল। বিমল, নন্দা, এসেছিস মা? রখমাবাইয়ের গলার স্বর কাঁপছিল। তিনি মমতায় হাত বাড়ালেন। কাছে আয়। বিমল আর নন্দা দরজাতেই দাঁড়িয়ে রইল। তারা খাটের কাছে গেল না। হ্যাঁ মা, এসেছি আমরা। কেমন আছিস এখন? বিমর দূর থেকেই জিজ্ঞেস করল। তার গলা শুকনো। ভালো আছি রে, তোদের পথ চেয়েছিলাম। কাছে আয় না একটু, প্রাণ ভরে দেখি তোদের। মা অনুনয় করে বললেন। নন্দা এক পা এগোল, কিন্তু সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো। সে সুমিত্রার দিকে রাগী চোখে তাকাল। মা, তুই আগে স্নান করেছিস? আর এই চাদর টাদর কবে পাল্টেছে? খুব গন্ধ তোর গায়ে। আমরা ফ্রেশ হয়ে এসেছি, আমাদের বমি আসছে এখন। রখমাবাইয়ের বাড়ানো হাতটা বাতাসেই রয়ে গেল। যে মেয়েদের মানুষ করার জন্যে তিনি নিজের সুখ দেখেননি, যাদের মল মূত্র পরিষ্কার করেছেন, তারা আজ গায়ের গন্ধের জন্যে তাকে প্রত্যাখ্যান করছে। সুমিত্রা আর থাকতে পারল না। দিদি, সকালে স্পঞ্জ করিয়েছি মাকে, আর চাদরও রোজ ধুই আমি। ওটা ওষুধের গন্ধ, নোংরার নয়। আপনারা কাছে গিয়ে বসুন, ওনার ভালো লাগবে। বিমল সুমিত্রার দিকে চোখ পাকাল। আমাদের শেখাতে আসবি না, আমরা বুঝি কিসের গন্ধ ওটা। তুই ঠিকমতো মায়ের যত্ন নিস না, তাই এই অবস্থা। শুধু নামেই ঘরে থাকিস, ঘরটা পরিষ্কার রাখতে পারিস না একটু? এটা শুনে কেশবের ধৈর্য বাঁধ মানল না। দিদি, সুমে দিন রাত মায়ের সেবা করে। মাকে কোলে করে নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রস্রাব পরিষ্কার করা পর্যন্ত সব ও করে। তোদের তো আসার সময় নেই, ফোন করার সময় নেই, আর তোরা ওর নামে কথা বলছিস? কেশব, তুই বউয়ের পক্ষ নিবি না। আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে। সদাশিব মাঝখানে কথা বলল। আর এই ঘরটা দেখ, কত ভ্যাবসা। কালি এখানে এসি লাগিয়ে নে। টাকা না থাকলে বল, আমরা দেব, কিন্তু মাকে এভাবে পশুর মতো রাখিস না। কেশব মুষ্টি শক্ত করল।
জামাইবাবু, মায়ের এসি চাই না, তার নিজের মানুষগুলোকে চাই। আপনারা এসেছেন, মা খুশি হয়েছে, কিন্তু আপনারা নাকে রুমাল দিয়ে দাঁড়িয়ে আছেন, এটা দেখে মায়ের বুকে কি বাজছে ভাবুন তো। রখমাবাই ইশারা করলেন। কেশব, না রে, থাক। তিনি ছেলে মেয়েদের ঝগড়া চাননি। তার চোখের কোণে জল জমেছিল। আচ্ছা, আমরা ফ্রেশ হয়ে আসি, খুব রোদ লেগেছে। খাবারের জন্য কি আছে? মাছ আছে তো? প্রকাশ নির্লজ্জের মতো জিজ্ঞেস করল। হ্যাঁ আছে। আপনারা ফ্রেশ হন, কেশব ভারী গলায় বলল। অতিথিরা বাইরের ঘরে চলে গেল। কেশব মায়ের খাটের কাছে গেল এবং নিচে বসল। সে মায়ের হাতটা নিজের হাতে নিল। হাতটা ঠান্ডা। মা, তুমি মনে কিছু নিও না, ওরা শহরে থাকে তো, অভ্যাস নেই ওদের। কেশব মাকে বোঝাল, কিন্তু নিজেরই বিশ্বাস হল না। রখমাবাই কেশবের হাতে চাপ দিলেন। কেশব, ওরা বদলে গেছে রে, টাকা আর বিত্ত মানুষকে কেমন বদলে দেয় দেখ, কিন্তু তুই বদলাস না বাবা। কেশব বাইরে এলো, তখন সুমিত্রা রান্নাঘরে চোখ মুছতে মুছতে কাঁঠালের তরকারি নাড়ছিল। সে তার কাছে গেল। সুমে। সুমিত্রা হাসার চেষ্টা করল। কিছু না, যান, ওদের খেতে বসতে বলুন, খিদে পেয়েছে হয়তো। কেশব স্তব্ধ হয়েছিল। যে বোনদের জন্য সে এত কিছু করেছে, তারা আজ পরদেশী ধনী অতিথির মতো আচরণ করছে। দুপুর গড়িয়ে গেল। খাবার পর্ব শেষ হল। কোঙ্কণী প্রথা অনুযায়ী বড়া, পায়েস, শোলকড়ি আর সাত্ত্বিক ভোজন হল। খাওয়ার পর একটা ভারী আলসেমি বাড়ির বারান্দায় ছড়িয়ে পড়ল। বাইরে সমুদ্র থেকে আসা বাতাস নারকেল পাতার ফাঁক দিয়ে সনসন করছিল। সবাই বারান্দার আরামকেদারা আর পুরনো কাঠের দোলনায় বিশ্রাম নিচ্ছিল। কেশব ভেতর থেকে কিছু থলি নিয়ে এলো। তার মুখে এক তৃপ্তির ছাপ, যেন সব কিছু ঠিকঠাক মিটে গেছে। বিধি, জামাইবাবু, এই নাও। কেশব উৎসাহের সাথে থলিগুলো টিপোয়ের ওপর রাখল। এতে আমাদের বাগানের শেষের কিছু হাপুস আম আছে আর কারখানার তাজা A1 গ্রেডের কাজু। তোমাদের পছন্দ না? আমি বিশেষ করে বেছে আলাদা করে রেখেছিলাম। মুম্বাই পুনেতে নিয়ে যেও। বিমল থলিটার দিকে এক অবজ্ঞার দৃষ্টি দিল। তার মুখে আনন্দের লেশমাত্র ছিল না। থাক, সে থলিটা এমনভাবে সরিয়ে দিল যেন ওটা আবর্জনার থলি। রেখে দে ওখানে, দেখব, যাওয়ার সময় জায়গা থাকলে নেব গাড়িতে। বিমল শুকনো গলায় বলল। কেশবের হাতটা বাতাসেই থমকে গেল। সে আশা করেছিল দিদি বলবে, আরে বাহ দাদা, দারুণ, কিন্তু এখানে পরিবেশ হঠাৎ গম্ভীর হয়ে গেল। সদাশিবরাও দোলনায় দুলছিল। সে পকেট থেকে সুপারির টুকরো বের করে মুখে পুড়ল এবং সেটা ভাঙার কট করে আওয়াজ নিস্তব্ধতায় ভেসে উঠল। সে একবার গলা খাকারি দিল। সেই শব্দটা কোনো বিপদের ঘণ্টার মতো শোনাল। সদাশিবরাও দোলনার গতি কমাল এবং সামনে ঝোঁকল। তার চোখে আগের মতো উপহাস ছিল না, বরং এখন তীক্ষ্ণ আর হিসেবি দৃষ্টি। কেশবরাও, সদাশিব গম্ভীর গলায় শুরু করল, খাওয়া দাওয়া হলো, সব কাজ হলো। বাবা মারা গিয়ে এখন 1 বছর পূর্ণ হল। আত্মার শান্তি নিশ্চয়ই হয়েছে, কিন্তু এখন জ্যান্ত মানুষদের লেনদেনের কি হবে? কেশবের বুকে ধক করে উঠল। সে সোজা হয়ে বসল। লেনদেন? কিসের লেনদেন জামাইবাবু? প্রকাশ সাথে সাথে প্রসঙ্গটা লুফে নিল। সে চেয়ার টেনে কাছে এলো। আরে কেশব, আমরা এত দূর থেকে এসেছি সেটা কি শুধু বড়া পায়েস খেতে আর তোর এই কাজু নিয়ে যেতে? আসিনি, আসল কথায় আসি। বাবার যা কিছু সম্পত্তি আছে, এই বাড়ি, এই জমি, পেছনের ওই কাজু কারখানা আর গ্রামের বাইরের ওই 2 একর পতিত জমি, এর এখন একবার ফয়সালা হওয়া দরকার। কেশব নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে অবাক হয়ে তাকিয়ে রইল। ফয়সালা? কিন্তু জামাইবাবু, এই ঘর তো সবারই, এটা দিদিদের বাপের বাড়ি। তোমরা যখন খুশি আসতে পারো, থাকতে পারো। আমি কি তালা লাগিয়েছি? নন্দা এবার মাঝখানে পড়ল। সে হাত ভাঁজ করে সোজা হয়ে বসল। দাদা, ইমোশনাল ডায়ালগ মারিস না। আমাদের থাকার জন্য ঘর চাই না, আমাদের নিজেদের ভাগ চাই। আইনে মেয়েদের বাবার সম্পত্তিতে সমান অধিকার থাকে, এটা জানিস তো, নাকি কোঙ্কনে থেকে ভুলে গেছিস? কেশব হতাশ হয়ে সুমিত্রার দিকে তাকাল। সুমিত্রা আঁচল দিয়ে মুখ চেপে দরজায় দাঁড়িয়েছিল। দিদি, অধিকার আছে আমি না করছি না, কিন্তু তোরা তো জানিস, এই জমি, এই কারখানা, এটাই তো আমাদের রুজিরুটির সম্বল। এর ওপরই আমার সংসার চলে, শ্রমিকদের বেতন হয়, মায়ের ওষুধ আসে। এসবের টুকরো করলে চলবে কিভাবে? কারখানার 3 টুকরো কিভাবে করব? কেশব অনুনয় করে জিজ্ঞেস করল। সদাশিব ব্যঙ্গ করে হেসে বলল, টুকরো কে চাইছে কেশবরাও? আমাদের জমিতে বা ওই কারখানার টিনের শেডে কোনো ইন্টারেস্ট নেই। আমাদের নগদ টাকা চাই, ক্যাশ। টাকা? কেশবের গলা কেঁপে উঠল। হ্যাঁ, আমরা আঞ্জারলে আর দাপলির বর্তমান মার্কেট রেট বের করেছি। সদাশিব আঙুলে হিসেব কষতে শুরু করল।
সমুদ্র সৈকত কাছে, তাই দাম বেড়েছে। সেই হিসেবে বিমলের 50 লাখ আর নন্দার 50 লাখ, এই মোট 1 কোটি টাকা তোকে আমাদের দিতে হবে। তাহলে তুই এই ঘর রাখ বা ওই কারখানা জ্বালিয়ে দে, আমাদের দেখার বিষয় না। 50 লাখ। কেশবের মাথা ঘুরছিল, তার মনে হলো সে অজ্ঞান হয়ে যাবে। জামাইবাবু, কি বলছেন আপনারা? 50 লাখ? আরে 50,000 টাকাও আমার ব্যাংকে নেই এখন। আমার ব্যবসা ছোট, মাসে কোনো মতে সংসার খরচ আর মেশিনের কিস্তি চলে। এত টাকা আমি কোত্থেকে আনব? আমার জীবন বিক্রি করলেও তো এত টাকা হবে না। তাহলে জমি বিক্রি কর। প্রকাশ ধমক দিয়ে টেবিলে হাত চাপড়াল। তোর কাছে টাকা না থাকলে জমি বিক্রি করে দে। এখানে অনেক বিল্ডার আছে যারা হোটেলের জন্য জায়গা খুঁজছে। সুন্দর রিসর্ট হবে এখানে। তুই তোর টাকা পাবে আর আমরা আমাদের ভাগ পেয়ে মুক্ত হব। কেশব শিউরে উঠল, সে কাঁপতে লাগল। বিক্রি করবে? বাবার রক্ত জল করে দাঁড় করানো এই কারখানা বিক্রি করবে? এই পৈতৃক ভিটা, যেখানে তার জন্ম, যেখানে বাবার শ্বাস মিশে আছে, তা বিক্রি করবে? জামাইবাবু, এমন করবেন না। আমরা রাস্তায় এসে দাঁড়াব। মাকে নিয়ে আমি কোথায় যাব? এই কারখানা বন্ধ হলে শ্রমিকদের পেটে লাথি পড়বে। কেশব চেয়ার থেকে নিচে নামল। সে হাত জোর করে সরতে সরতে সদাশিবের পায়ের কাছে গেল। তার চোখে জল। দিদি, বিমল দিদি, তোর পায়ে পড়ি। কেশবের গলা কান্নায় বুঝে এলো। এমন করিস না গো, আমি তোদের টাকা মারব না, কিন্তু এখন 1 কোটি কোত্থেকে আনব? যেমন যেমন লাভ হবে আমি অল্প অল্প করে দেব, কিন্তু ঘর আর কারখানা বিক্রি করার জেদ ধরিস না, আমার ওপর দয়া কর। বিমল নিজের পা সরিয়ে নিল, যেন কেশবের স্পর্শে তার গা ঘিন ঘিন করছে। তার চেহারায় বিন্দুমাত্র দয়া দেখা গেল না। আস্তে আস্তে মানে কবে? আমরা বুড়ো হওয়ার পর? দাদা, একটু প্র্যাকটিক্যাল হ। আমাদের এখন দরকার। মুম্বাইতে আমরা 3 BHK ফ্ল্যাটের বুকিং করেছি, তার কিস্তি দিতে হবে। নন্দাও সুর মেলাল। আর পুনেতে আমাকে আমার বুটিক শুরু করতে হবে। কেশব, তুই নিজের কথা ভাবছিস, আমাদের নয়। তুই ইঞ্জিনিয়ারিং ছেড়েছিস, সেটা তোর সিদ্ধান্ত ছিল। তার জন্য আমরা কেন থামব? আমাদের টাকা আমাদের এখনই চাই। কেশবের বাঁধ ভেঙে গেল। তার গাল বেয়ে জল গড়িয়া পড়তে লাগল। সে মাটিতে মাথা ঠেকিয়ে বলল, দিদি, আমি পড়াশোনায় এতি টেনেছি কার জন্য? তোদের বিয়ের জন্য, বাবার চিকিৎসার জন্য। তখন কি তোরা একবারও ভেবেছিলি আমার কি হবে? তখন এই অধিকার কোথায় ছিল? আর আজ ফ্ল্যাটের জন্য তোরা নিজের ভাইকে ঘরছাড়া করতে চাইছিস? সদাশিব চেয়ার থেকে ছিটকে উঠল। তার ছায়া কেশবের উপর পড়ল। কেশব, বেশি আওয়াজ করিস না, কোনো উপকার করিসনি। তুই ছেলে, বাবার আর বোনের দেখাশোনা করা তোর কর্তব্য ছিল। ইমোশনাল ব্ল্যাকমেইল করবি না, সোজাসুজি বলছি। সদাশিব কেশবের কাঁধ ঝরে ঝাঁকাল। 8 দিন, মাত্র 8 দিন সময় দিচ্ছি তোকে। 8 দিন, হয় 50 লাখ টাকা টেবিলের ওপর রাখ, নয়তো জমির সওদা কর। আর যদি এই দুটোর কোনোটাই না হয়, তবে 9ম দিনে কোর্টের নোটিশ তোর দরজায় থাকবে। তখন তোর এই শ্রী গণেশ কাজু কারখানা আর এই ঘর সব নিলামে উঠবে, আর নিলামে দামও পাবি না, মনে রাখিস। কেশব স্তব্ধ হয়ে গেল। তার হাত পা অবশ হয়ে এলো। রক্তের সম্পর্কে এতটা বিষ, এতটা রুক্ষতা থাকতে পারে তা তার কল্পনাতেও ছিল না। সে অসহায় হয়ে বোনদের দিকে তাকাল, কিন্তু তারা দেয়ালের দিকে তাকিয়েছিল। সুমিত্রা দৌড়ে এলো এবং কেশবকে ধরল। ওগো, উঠুন। কেশব ছোট বাচ্চার মতো কাঁদছিল। সুমে, এরা তো আমার ঘর ভেঙে দিল গো, জ্যান্ত অবস্থাতেই ভেঙে দিল। বারান্দায় এখন শুধু কেশবের কান্নার আওয়াজ আর সদাশিবের পায়ের চটিজুতোর কর্কশ শব্দ। পরিবেশ থমথমে, উত্তপ্ত। কেশব মাটিতে হাঁটু গেড়ে কাঁদছে, আর সামনে দাঁড়িয়ে সদাশিব ও কোকাশ তাকে মহাজনের মতো ধমকাচ্ছে। বিমল আর নন্দা শান্তভাবে সব দেখছে। তাদের মুখে ভাইয়ের চোখের জলের কোনো প্রভাবই নেই। বাড়ির বাইরের নারকেল গাছের পাতাগুলো বাতাস না থাকায় স্তব্ধ হয়ে আছে। এমন সময় ভেতরের ঘর থেকে এমন একটা আওয়াজ এলো যে সবার মনোযোগ সেদিকে চলে গেল। সেই আওয়াজ যেন কোনো আহত বাঘিনীর মতো, যা বেদনায় কাতরাচ্ছে, কিন্তু তবুও তাতে এক শাসন ছিল। এই, খবরদার! গলার স্বরটি ছিল রখমাবাইয়ের, পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে থাকা রখমাবাইয়ের। সেই আওয়াজে এত শক্তি ছিল যে বারান্দার নিস্তব্ধতা ভেঙে গেল। মা, মা! কেশব ডুকরে কেঁদে উঠল। ভেতরের ঘরে কিছু একটা ধস্তাধস্তির শব্দ হল, কিছু জিনিস পড়ার আওয়াজ হল। সুমিত্রা দৌড়ে ভেতরে গেল। একটু পরেই সে রখমাবাইকে হুইলচেয়ারে বসিয়ে বাইরের বারান্দায় নিয়ে এলো। রখমাবাইয়ের মুখ রাগে টকটকে লাল হয়ে গেছে, তার হাত কাঁপছে, কপালের শিরা ফুলে উঠেছে, কিন্তু চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো। থামাই নাটক, অনেক হয়েছে। রখমাবাই গায়ের সমস্ত জোর দিয়ে চেঁচিয়ে বললেন। তার পক্ষাঘাতগ্রস্ত চোয়াল কষ্টে নড়ছিল, লালা ঝরছিল,
কিন্তু প্রতিটি শব্দ ছিল স্পষ্ট এবং ঝনঝনে। সদাশিব আর প্রকাশ একটু পিছিয়ে গেল। বিমলার নন্দাও চমকে উঠল। মাকে এত আক্রমণাত্মক তারা কখনো দেখেনি। রখমাবাই হুইনজয়ার ঘুরিয়ে সবার দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি দিলেন, আগে সদাশিবের দিকে, তারপর প্রকাশের দিকে, আর শেষে নিজের পেটের মেয়েদের দিকে। কি শুরু করেছিস তোরা? বাবার শ্রাদ্ধ হতে না হতেই মাংস খুবলে খেতে শুরু করেছিস? তার গলা ধরে এলো। আমার ছেলেকে রাস্তায় আনার কথা বলছিস? লজ্জা করে না তোদের? আমি মরে যাইনি, এখনো বেঁচে আছি। বিমল চোখ ঘোরাল। সে এখন সতর্ক হয়ে গেছে। মা, তুই মাঝখানে কথা বলবি না, এটা আমাদের হকের ব্যাপার। আমরা কি ভিক্ষা চাইছি নাকি? বাবার রোজগার চাইছি, অধিকার। রখমাবাই কুৎসিত হাসি হেসে জিজ্ঞেস করলেন, কিসের অধিকার রে? যে বাবা তোকে মানুষ করল, তার অসুস্থতায় একবারও এসে দেখেছিস? যে ভাই নিজের জীবন শেষ করে দিল, তার কাছে অধিকার চাইতে লজ্জা করে না? প্রকাশ মাঝখানে কথা বলল, শাশুড়িমা, ইমোশনাল হবেন না, হিসেব নিকেশ করতে হবে, লেনদেনের কথা হচ্ছে। লেনদেনের কথাই শুনতে চাস তো? তাহলে শোন। রখমাবাইয়ের গলা চড়ল। তিনি কাঁপতে কাঁপতে আঙুল তুলে প্রকাশের দিকে দেখিয়ে বললেন, তুই জানিস প্রকাশ, কেশব যখন ইঞ্জিনিয়ারিং ছাড়ল তখন তার কলেজের ফিয়ের টাকা ফেরত পেয়েছিল। সেই টাকা কোথায় গেল বলতো? তোর বউকে বল। তোর ব্যবসায় লোকসান হয়েছিল না? তোর টাকা ডুবে গিয়েছিল না? যখন তোর কারখানা লকডাউনে বন্ধ হয়ে গেল তখন কেশব নিজের বিয়ে সাদামাটাভাবে আলান দিতে গিয়ে করল, আর বাকি 2 লাখ টাকা তোকে দিল। সেই টাকা ফেরত দিয়েছিস তুই আজ পর্যন্ত, নাকি তার হিসেব ভুলে গেছিস? প্রকাশের মুখ চুপসে গেল। সে তোতলাল, কিন্তু মাথা নিচু করল না। নির্লজ্জের মতো বলল, সে দিয়ে থাকব হয়তো, কিন্তু তার হিসেব আলাদা। ওটা ধার দেনার ব্যাপার, জমির বিষয় আলাদা। রখমাবাই বিমলের দিকে আঙ্গুল তুললেন, আর তুই বিমল, তোর বিয়েতে শাশুড়ি এর মা। রখমাবাই সদাশিবের দিকে তাকালেন। সোনার গয়না চেয়েছিল। কেশব বাবার ক্যান্সারের ওষুধের টাকা বাঁচিয়ে নিজের পেটে গামছা বেজে তোকে রানীহারের মতো হার গড়িয়ে দিল। নিজের গায়ে একটা সাধারণ শার্ট কিনল না, কিন্তু তোকে সাজালো। তখন অধিকার মনে পড়ল না তোর? তখন তো বলিসনি যে দাদা তুই পর, আমার সোনা চাই না। আর বাবার অসুখ? রকমাবাইয়ের গলা বুঝে এলো, চোখে জল। লিভার ক্যান্সার ছিল ওনার। কেমোথেরাপি, ওষুধ, অপারেশন, মুম্বাইয়ের হাসপাতাল, জলের মতো টাকা গেছে। কেশব জমির একটা বড় টুকরো, যেটা আমাদের ফলের বাগান ছিল, সেটা তখনই বিক্রি করেছে, ঋণ নিয়েছে। তোরা কি দুজনে একবারও হাসপাতালে এসেছিলি? টাকা তো দূর, একটা আপেল নিয়েও কি দেখতে এসেছিলি? তখন কোথায় গিয়েছিল তোদের অধিকার? সদাশিব ব্যঙ্গ করে বলল, তখন আমি বিজি ছিলাম, আর জমির টুকরো বিক্রি করেছে, তার টাকা কোথায় গেল? কেশবই খেয়েছে হয়তো, আমরা কি জানি? কেশব মাথা তুলে তাকালো। জামাইবাবু, ঈশ্বরের দিব্যি, 1 টাকাও নিইনি আমি, সব হাসপাতালে গেছে। ডাক্তারের বিল আছে আমার কাছে, আপনারা দেখতে পারেন। ব্যাস কর এখন, বিমল চিৎকার করে মাকে থামালো। সে কানে হাত দিল। মা, তুই পুরনো কাসুন্দি ঘাটিস না। কেশব ছেলে, এটা তার কর্তব্যই ছিল। বাবা আর মায়ের দেখাশোনা করা ছেলেরই কাজ, মেয়েরা তো পরগৃহে যায়। সে আমার ওপর কি এমন উপকার করেছে? রখমাবাই যেন ধাক্কা খেলেন। নিজের পেটের সন্তান এমন কথা বলল? তিনি অবশ হয়ে হুইল চেয়ারের পেছনে হেলান দিলেন। কর্তব্য ঠিক আছে, রখমাবাই ভাঙা গলায় বললেন। তাহলে এখন অধিকার চাওয়ার যোগ্যতাও তোমাদের নেই। যে কর্তব্য পালন করেছে, অধিকারও তারই পাওয়া উচিত। এটাই প্রকৃতির নিয়ম। নন্দা ঝটপট উত্তর দিল, সেসব আমরা মানি না, আমরা আইন মানি। আর আইন বলে মেয়েদের বাবার সম্পত্তিতে সমান ভাগ মেলে, আর সেটা আমরা নেবই। সদাশিব ঘড়িতে দেখল, দেখুন আমাদের সময় নষ্ট হচ্ছে। কেশবরাও, শুনুন, মায়ের এই বকবক আর আপনার এই কান্নাকাটির নাটক আমাদের চাই না, আমাদের রেজাল্ট চাই। কেশব একদম কাছে গেল। তার ছায়া কেশবের ওপর পড়ল। সে আঙুল উঁচিয়ে ধমকাল, কেশবরাও, ভালো করে শোনো। 8 দিন, মাত্র 8 দিন সময় দিচ্ছি তোমাকে। 8 দিনে হয় 50 লাখ টাকা টেবিলে রাখো, নয়তো এই জমি আর বাড়ির সওদা করো। আর যদি দুটোই না হয়, তবে 9ম দিনে কোর্টের নোটিশ তোমার দরজায় থাকবে। প্রকাশও হুমকি দিল, আর মনে রাখিস কেশব, আমরা বউদের নামে কেস করব, মহিলা কমিশনের কাছে যাব, তোকে আর তোর বুড়ি মাকে জেলের ভাত খাওয়াবো। তখন দেখব তোর এই শ্রাবণ কুমার ভাব আর তোর আত্মসম্মান কোথায় যায়। চলো। সদাশিব হুকুম দিল। 4 জনেই রাগে ঘুরল। বিমল আর নন্দা যাওয়ার সময় একবারও মায়ের দিকে তাকাল না বা কেশবের চোখের জল মুছল না। তারা হনহনিয়ে বেরিয়ে গেল। তাদের পায়জামা আর শাড়ির খসখস শব্দও কর্কশ মনে হল। গাড়ির দরজা ধরাম করে বন্ধ হল, ইঞ্জিনের শব্দ হল, এবং সেই ইনোভা গাড়ি ধুলো উড়িয়ে দ্রুত বেগে চলে গেল।
পেছনে পড়ে রইল শুধু শ্মশানের নিস্তব্ধতা আর কেশবের ফোপানোর শব্দ। কেশব ওখানেই বারান্দার থামে হেলান দিয়ে বসে পড়ল। তার হাত পা অবশ হয়ে গিয়েছিল। সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। ওগো! সুমিত্রা দৌড়ে তার কাছে এলো। সে তার মাথা নিজের বুকে জড়িয়ে ধরল। ওগো, শান্ত হন, কাঁদবেন না, সাহস হারাবেন না। কেশব সুমিত্রার দিকে তাকাল। তার চোখ রক্তের মতো লাল। সুমে, সব শেষ হয়ে গেল গো। বাবা যা আগলে রেখেছিলেন আমি তা বাঁচাতে পারলাম না। আমার নিজের বোন, যাদের জন্য আমি রক্ত জল করলাম, তারা আজ আমার জীবন নিতে চাইছে। কিসের জন্য? টাকার জন্য? রক্তের চেয়ে কাগজের টুকরো বড় হয়ে গেল। হুইল চেয়ারে বসে থাকা রখমাবাইয়ের চোখ দিয়েও এখন জল পড়ছে। তার নিজের ওপরই রাগ হচ্ছিল যে তিনি কিছুই করতে পারছেন না। কেশব, কাঁদিস না আমার রাজা, তুই বাঘ, বাবার ছেলে তুই। আমরা লড়ব, এই ঘর গেলেও যাবে, কিন্তু আমাদের আত্মসম্মান বিক্রি করব না। সুমিত্রা আঁচল দিয়ে কেশবের চোখ মুছল। ওগো, উঠুন, আমরা লড়ব। ঈশ্বর আছেন আমাদের সাথে, সত্য আমাদের পক্ষে। কোর্ট কাছেরিকে ভয় পাব না। আমি আছি তো আপনার সাথে। আমার গয়না আছে, এখনও কিছু বাকি আছে। আমরা উকিল ধরব, কিন্তু হার মানব না। কেশব উঠল, কিন্তু তার পায়ে যেন জোর ছিল না। সূর্য অস্ত যাচ্ছে। আঞ্জারলের সমুদ্রতীরে অন্ধকার নামছে, কিন্তু কেশবের জীবনের আসল অন্ধকার আর সংগ্রাম তো এখন শুরু হল। 15 দিন বাতাসের বেগে কেটে গেল। শ্রাবণ মাস শেষ হয়ে এলো আর ভাদ্র মাসের আমেজ লাগল। পুরো কোঙ্কন এবং আঞ্জারলে গ্রামে গণপতির আগমনের তোড়জোড় শুরু হল। ঘরে ঘরে সাফসাফানি, রং করা আর মণ্ডপ তৈরির কাজ জোর কদমে চলছে। কারো বাড়ি থেকে ঢোলকের আওয়াজ আসছে, তো কারো বাড়িতে করঞ্জি আর মোদকের সুবাস। কিন্তু কেশবের কেশব নিবাসে যেন শ্মশানের নীরবতা, যেন বাড়িতে শোক চলছে। ভাটির ধোঁয়া আগের মতো উৎসাহে ওপরে উঠছিল না, এবং উঠোনের সেই তুলসী গাছটিও যেন ম্লান হয়ে গেছে। দুপুরের সময় কেশব বারান্দায় বসে কাজুর হিসেব নিকেশ করছিল, কিন্তু তার মন তাতে ছিল না। এমন সময় সাইকেলের ঘণ্টা বাজল। ট্রিং ট্রিং, ট্রিং ট্রিং। কেশব চমকে উঠল। সামনে পোস্টম্যান সাওয়ান্ত কাকা সাইকেল লাগাচ্ছেন। এমনিতে হাসি খুশি সাওয়ান্ত কাকার মুখটাও আজ গম্ভীর। কেশব, আছিস? কাকা ডাক দিলেন। কেশব বার্নে এলো। আসুন কাকা, কি হল? সাওয়ান্ত কাকা খাকি থলি থেকে একটা মোটা খয়েরি রঙের খাম বের করলেন। রেজিস্ট্রি চিঠি আছে রে, সই কর এখানে। কেশবের হাত সই করার সময় কাঁপল। এটা সাধারণ চিঠি ছিল না, ওপরে উকিলের স্ট্যাম্প ছিল। সে সই করল এবং খামটা নিল। সাওয়ান্ত কাকা কিছু না বলে শুধু কাঁধে হাত রেখে চলে গেলেন। চিঠিতে কি থাকতে পারে তার আন্দাজ কাকার ছিল। কেশব খাম ছিঁড়ল। ভেতরের আইনি ভাষার কাগজগুলোর ওপর চোখ বোলাল। দাপলি দেওয়ানি আদালত, বিমল সদাশিব দেশাই এবং নন্দা প্রকাশ রানে বনাম কেশব সদাশিব পাটকর বাবার পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারার জন্যে মামলা দায়ের করেছে। কেশবের পায়ের তলা মাটি সরে গেল। কাগজের অক্ষরগুলো তার কাছে ঝাপসা মনে হতে লাগল। 8 দিনের সময়সীমা দেওয়া হয়েছিল, তা শেষ হয়েছে। আর এখন সত্যিই যুদ্ধ শুরু হল। নিজের বোনেরা ভাইয়ের বুকে আঘাত করেছে। গ্রামে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সন্ধ্যায় গ্রামের মোড়ে আর যোশী হোটেলের মধ্যে চায়ের চুমুকের সাথে এই বিষয়টাই আলোচনা হচ্ছিল। রামু কাকা, যিনি কেশবের শুভাকাঙ্ক্ষী, দুঃখ করলেন। আহারে, কি দিন এলো দেখো। কলিযুগ একেই বলে। যে ভাই ওই মেয়েগুলোর জন্য নিজের জীবন জ্বালিয়ে দিল, সেই ভাইকেই ওরা কোর্টে টেনে নিয়ে গেল। এটা ঠিক হল না। কিন্তু সেখানেই বসে থাকা পরশুরাম, যার কেশবের উন্নতিতে হিংসে ছিল, সে গোঁফের ফাঁকে হাসল। আরে কাকা, ঠিক আর ভুল কি? আইন তো সবার জন্য সমান, তাই না? আর এই কেশব খুব দ্যামাক দেখাচ্ছিল। শ্রী গণেশ কাজু করে খুব চক্কর দিচ্ছিল। এখন বুঝবে কোর্টের বাতাস কেমন হয়। দ্যামাক ভেঙেছে তার। আরে কিন্তু পর্ষা, বোন হয়ে এভাবে রাস্তায় নামানো কি শোভা পায়? একজন জিজ্ঞেস করল। শোভা পায় কি? টাকা কথা বলে সাহেব, টাকা। এখন দেখবি তার ঘর আর ফ্যাক্টরি নিলামে উঠবে। মজা হবে এখন। পরশুরাম চায়ের কাপ নিচে রাখল। তার মুখে এক বিকৃত আনন্দ ছিল। পরদিন সকালে কেশব এসটি বাস ধরে দাপলি গেল। দাপলির কোর্ট গিজগিজ করছিল। কালো কোট পরা উকিল, মক্কেলদের ভিড় আর কাগজপত্রের স্তূপ। কেশব সেখানে হারিয়ে যাওয়ার মতো দাঁড়িয়েছিল। সে খোঁজ নিয়ে একজন স্থানীয় উকিল অ্যাডভোকেট শিন্ডের সাথে দেখা করল। শিন্ডে সাহেব অভিজ্ঞ ছিলেন, কিন্তু তার কথায় সহানুভূতির চেয়ে বাস্তবতা বেশি ছিল। শিন্ডে সাহেব নোটিশ পড়লেন এবং চশমা নাকে নামালেন। পার্টিশন স্যুট, ভাগবাটোয়ারার মামলা,
বোনে না অংশ চেয়েছে। কেস মজবুত ওদের। হিন্দু উত্তরাধিকার আইনে ওরা সমান ভাগ পায়। কেশব তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল, কিন্তু সাহেব, আমি লড়তে পারবো তো? আমার ঘর বাঁচাতে পারবো তো? লড়তে তো আমরা লড়বই, কিন্তু কেশবরাও এগুলি দেওয়ানি মামলা, বছরের পর বছর চলে, তারিখে পর তারিখ। আর হ্যাঁ, আমার ফি বলে দিই, কেস ফাইল করতে আর চিঠির উত্তর দিতে শুরুতে 25,000 টাকা জমা করতে হবে, আর প্রত্যেক তারিখে 2,000 টাকা আলাদা। 25,000? কেশবের মুখ দিয়ে শব্দ বেরোল। হ্যাঁ, আর যদি কেস হাইকোর্টে যায় তবে খরচ বাড়বে। স্ট্যাম্প ডিউটি, কাগজপত্র, টাইপিং খরচ তো আছেই। হবে তো? উকিল সোজাসুজি জিজ্ঞেস করলেন। কেশব মাথা নিচু করল। ব্যাংকে সব সাকুল্যে 10-12 হাজার টাকা ছিল, তাও কাজু বীজের ব্যাপারীকে দিতে হতো। ঘরে ঘরে গণপতি আসবে, তার খরচ আলাদা। আমি দেখছি সাহেব, জানাবো আপনাকে, বলে কেশব বেরিয়ে এলো। বাসস্ট্যান্ডে বসে তার কান্না পেল। পকেটে ফুটো পয়সা নেই, আর সামনে আদালতের পাহাড় প্রমাণ খরচ। তার মনে হলো গিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে প্রাণটা দিয়ে দিই। কিন্তু তারপর মা আর সুমিত্রার মুখ চোখের সামনে ভেসে উঠল। রাত 10টা বেজেছে। কেশব খায়নি। সে বারান্দায় অন্ধকারে বসেছিল। সুমিত্রা দুবার ডাকল, কিন্তু সে সাড়া দিল না। শেষে সে বাইরে এলো। ওগো, এভাবে না খেয়ে বসে আছেন কেন? এসে দুটি খেয়ে নিন। কেশব মাথা নাড়ল। না সুমে, খাবার গলায় নামছে না। আজ উকিলের কাছে গিয়েছিলাম, 25,000 চাইল, শুধু শুরু করতে। আমাদের তো পরের মাসের রেশনের টাকাই নেই, কিভাবে লড়ব আমরা? কেশবের গলা ভেঙে আসছিল। আমার মনে হয় আমি হেরে গেছি। দিয়ে দিই সব ওদের, বিক্রি করে দিয়ে এই ঘর। সুমিত্রা শান্তভাবে শুনছিল। সে কোনো উত্তর দিল না। সে ভেতরের ঘরে গেল। আলমারির দরজা খোলার শব্দ হলো। কিছুক্ষণ পর সে বাইরে এলো। তার হাতে একটি লাল মখমলের বাক্স। সে বাক্সটি কেশবের হাতে দিল। এটা কি? কেশব জিজ্ঞেস করল। সুমিত্রা বাক্স খুলল। তাতে তার বিয়ের রানীহার এবং দুটি মোটা সোনার বালা ছিল। অন্ধকারেও সোনার উজ্জ্বল্য লুকায়নি। এটা নিন, কাল শ্যাকরার কাছে গিয়ে এটা ভাঙান। সুমিত্রার গলায় বিন্দুমাত্র কাঁপুনি ছিল না। কেশব চট করে হাত সরিয়ে নিল। সুমে, তুমি পাগল হয়েছ? এটা তোমার স্ত্রীধন, বিয়েতে মা ভালোবেসে দেওয়া গয়না এগুলো। আমি এগুলো বেচব? তাহলে আমার পুরুষ হওয়ার কি অর্থ রইল? সুমিত্রা কেশবের হাত নিজের হাতে নিল। তার চোখ ছলছল করছিল, কিন্তু দৃষ্টি ছিল স্থির। ওগো, গয়না কি আবার গড়া যাবে? কিন্তু এই ঘর আমার শাশুড়ি মায়ের, আপনার বাবার স্মৃতির। এই ভিটে টিকলে তবেই মানুষ টিকবে। আর আপনিই তো বলেছিলেন না আমি আপনার অর্ধাঙ্গিনী? তাহলে বিপদে আমার ভাগ থাকবে না কেন? কোনো কিন্তু ফিন্তু নয়। শুনুন, যদি ঘরই না থাকে তবে গয়না পরে কার সামনে ঘুরব? রাস্তায়? তার চেয়ে এটা বিক্রি করে আমরা লড়ব, উকিল করব, কিন্তু হার মানব না। যে বোনেরা ভাইয়ের পাতে মাটি দিল তাদের দেখিয়ে দেব যে আমার স্বামী একা নয়। সুমিত্রার এই দুর্গা রূপ দেখে কেশব অবাক হল। সে জানত না তার সাদাসিদে বউয়ের মধ্যে এত শক্তি আছে। কেশব বাক্সটা শক্ত করে ধরল এবং সুমিত্রাকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু এই জল হতাশার নয়, জেদের ছিল। সত্যি সুমে, তুমি আমার লক্ষ্মী। তোমার জন্য আর মায়ের জন্য আমি শেষ পর্যন্ত লড়ব। এখন দেখ এই কেশব পাটকরের জেদ। বাইরে বৃষ্টি শুরু হয়েছিল। আনজারলের সমুদ্রের গর্জন বাড়ছিল। একটি ছোট ঘরের দুটি প্রাণ এক বিশাল ঝড়ের সাথে লড়ার জন্য কোমর বাঁধল। পরের দিন কেশব বালা বিক্রি করার জন্য জুয়েলার্সের কাছে গেল। সুমিত্রার সোনার বালা আর লানিহার ভাঙিয়ে হাতে কিছু টাকা এলো, কিন্তু কেশবের মনে এখনও শান্তি ছিল না। কোর্ট কাচারির খেলা মানে জীবনের বরবাদি। উকিলদের ফি আর তারিখের চক্কর তার সাধ্যের বাইরে। তাই সে শেষ একটা চেষ্টা করার সিদ্ধান্ত নিল, আপোষ করার। বিমলের বাড়ি গিয়ে তার পায়ে ধরে অনুরোধ করবে। হয়তো রক্তের সম্পর্ক এখনও একটু হলেও বেঁচে আছে। এই আশায় কেশব ভোরের প্রথম দাপলি মুম্বাই বাস ধরল। গায়ে সাদা কুর্তা আর নিচে সাধারণ পায়জামা, কাঁধে শবনম ব্যাগ। বাসের জানালা দিয়ে পেছনে সরে যাওয়া গাছ আর পাহাড় দেখতে দেখতে তার মনে চিন্তার ঝড় চলছিল। তার মনে পড়ছিল বিমলের বিয়ে, যখন সেই তাকে শ্বশুরবাড়িতে পাঠানোর সময় কেঁদেছিল। সেই বিমল আজ তাকে কোর্টে টানছে। সকাল 10টায় বাস দাদরে পৌঁছল। মুম্বাইয়ের সেই প্রচণ্ড ভিড়, ট্রাফিকের কোলাহল আর দৌড়ঝাঁপ দেখে কেশব ক্ষণিকের জন্য ঘাবড়ে গেল। কারো জন্য সময় নেই।
সে জিজ্ঞেস করতে করতে শিবাজি পার্কের কাছে বিমলের রয়্যাল হাইটস টাওয়ারের কাছে পৌঁছল। আকাশ ছোঁয়া দালান, গেটে কড়া পাহারা। কেশব গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করল, কিন্তু ইউনিফর্ম পরা ওয়াচম্যান তাকে আটকাল। কোথায় যাচ্ছ? কার কাছে? ওয়াচম্যান রুক্ষভাবে জিজ্ঞেস করল। কেশবের সাধারণ পোশাক দেখে তার মনে হয়েছে হয়তো কোনো মজুর বা শ্রমিক। কেশব নম্রভাবে উত্তর দিল, আগে আমাকে 6 তলায় সদাশিব দেশাই সাহেবের কাছে যেতে হবে। আমি ওনার শ্যালক। ওয়াচম্যান কেশবের পোশাক ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। শ্যালক তুই? চল নাম বল। কেশব নাম বলল। 5 মিনিট পর ওয়াচম্যান গেট খুলল এবং বলল, যা, লিফট দিয়ে ওপরে যা, 602 নম্বর। ওয়াচম্যানের মুখের সন্দেহ যায়নি। কেশব লিফটে পা রাখল। আয়নায় মোড়া লিফটে নিজের প্রতিবিম্ব দেখে সে নিজের দীনতার কথা বুঝতে পারল। দরজা খুলল। সামনে সদাশিব বা বিমল দাঁড়িয়েছিল না, বাড়ির কাজের লোক দাঁড়িয়েছিল। কে আপনি? বিমল ম্যাডাম ভেতরে আছেন, কিটি পার্টি চলছে ওনার, কাজের মাসি জানাল। কেশব চটি বাইরে খুলল এবং সংকুচিত হয়ে ভেতরে গেল। ঘরে ঢুকতেই এসির ঠান্ডা বাতাস গায়ে লাগল। হলে আলিশান সোফা সেট, ঝাড়বাতি এবং দেয়ালে দামি পেইন্টিং। সেখানে 5-6 জন মহিলা দামি শাড়ি পরে গল্প করছিলেন। টেবিলে স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস সাজানো। বিমল কেশবকে দেখল। তার মুখের রং উবে গেল। সে চট করে উঠল এবং কেশবকে এক কোণায় নিয়ে গেল। তুই এখানে কি করছিস? আর এসব কি জামাকাপড় পরে এসেছিস? বলতিস ড্রাইভারকে পাঠাতাম না জামাকাপড় বদলাতে? বিমল নিচু গলায় কিন্তু রাগে জিজ্ঞেস করল। দিদি, আমার কাপড়ের কিছু যায় আসে না, আমার তোর সাথে কথা বলা দরকার, কেশব অনুনয় করল। আরে কিন্তু আমার কিটি পার্টি চলছে, আমার ফ্রেন্ডসরা আছে, তুই এভাবে এলি আমার ইজ্জত যাবে তো, বিমল লজ্জিত হয়ে বলল। তার এক বান্ধবী জিজ্ঞেস করল, বিমল কেও? গ্রামের কাজের লোক নাকি? গ্রাম থেকে আমটা মেনেছে নাকি? বিমল মুহূর্তের জন্য থতমত খেল। সে সত্যি বলাটা এড়িয়ে গেল। হ্যাঁ, গ্রাম থেকে এসেছে, কাজের লোক। এটা শুনে কেশবের বুকে যেন ছুরি বিঁধল। যে ভাই তাকে কোলে পিঠে করে বড় করল, তাকে সে নিজের বান্ধবীদের সামনে চাকর বলল। তার চোখে জল এলো, কিন্তু সে তা সংবরণ করল। বিমল তাকে রান্নাঘরে বসাল। এখানে বস, আসছি। সে তাকে এক গ্লাস জলও জিজ্ঞেস করল না, চা তো দূরের কথা। সে বাইরে গিয়ে আবার গল্পে মেতে উঠল। তার হাসি ঠাট্টা শুনে কেশবের দম বন্ধ লাগছিল। ঘণ্টাখানেক পর পার্টি শেষ হল। বান্ধবীরা যাওয়ার পর সদাশিব বেডরুম থেকে বেরোল। সে অফিসে যাওয়ার জন্য তৈরি। টাই বাঁধতে বাঁধতে সে কেশবকে দেখল। আরে কেশবরাও, কি মনে করে? সোজা মুম্বাই? সদাশিব উপহাস করে জিজ্ঞেস করল। কেশব উঠে দাঁড়াল। সে সদাশিবের পা ধরল। জামাইবাবু, আপনার পায়ে পড়ি। আমি কোর্টের নোটিশ পেয়েছি, কিন্তু এমন করবেন না। ওই কারখানা সিল করবেন না। ওর ওপর আমার সংসারের আর 10 জন শ্রমিকের পেট চলে। ওটা বন্ধ হলে আমরা রাস্তায় আসব। কেশব কাঁদছিল। তার চোখের জল সদাশিবের পায়ে পড়ল। জামাইবাবু, আমি আপনাদের 50 লাখ দেব, কিন্তু আমাকে সময় দিন, কিস্তি করে দিন, কিন্তু নিলাম করবেন না, বাবার আত্মা কষ্ট পাবে। সদাশিব নিজের পা সরিয়ে নিল। সে রাগে কেশবের দিকে তাকাল। কেশব, এই ড্রামা বন্ধ কর। আমাদের তোর এই কান্নাকাটি শোনার নেই। আমাদের ক্যাশ চাই, তাও 1 লপ্তে। তোর কিস্তি কি আমরা ওপরে নিয়ে যাব নাকি? বিমল সেখানে এলো। সে সদাশিবের পক্ষ নিল। দাদা, তোকে তো বলেছিলাম না 50 লাখ আন, নয়তো জমি বিক্রি কর। তুই জমির সওদা কেন করছিস না? তোর ওই কারখানার মোহ কেন কাটছে না? দিদি, ওটা মোহ নয়, ওটা বাবার শেষ ইচ্ছে। আর ওই জমি বিক্রি করলে মাকে কোথায় নিয়ে যাব? কেশব হতাশ হয়ে জিজ্ঞেস করল। সদাশিব ঘড়িতে দেখল। শোন, আমার অফিসে দেরি হচ্ছে, আর তোর এই ইমোশনাল ডায়ালগ কোর্টে বলিস। সেখানে জজ কি বলে দেখব। এখন বেরো এখান থেকে, আর ফের এই সোসাইটিতে এভাবে আসবি না। লোকে কি বলবে? সদাশিব দরজা খুলল এবং হাত দিয়ে বাইরের রাস্তা দেখাল। গেট আউট। কেশব নিজের শবনম ব্যাগটা তুলল। তার মাথা আপনা আপনি নিচু হয়ে গিয়েছিল। যে ঘরে মানুষদের সে দেবতা মনে করত, সেই ঘর থেকে তাকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হল। সে মুখ বুজে বেরিয়ে পড়ল। দরজা তার পিঠের ওপর ধরাম করে বন্ধ হল। লিফট দিয়ে নিচে নামার সময় কেশবের মনে হল সে পাতালে যাচ্ছে। ওয়াচম্যান আবার তার দিকে সন্দেহের চোখে তাকাল, কিন্তু কেশবের দৃষ্টি এখন শূন্যে। দাদারের বাসস্ট্যান্ডে সে পৌঁছল তখন দুপুর হয়ে গেছে। পেটে অন্নের কণা নেই, কিন্তু খিদে মরে গেছে। সে লাল ডাব্বা অর্থাৎ মুম্বাই দাপলি বাস ধরল। ভিড়ের মধ্যে জানলার ধারে সিট পেল। বাস চলতে শুরু করল। মুম্বাইয়ের ভিড়, উঁচু দালান, দ্রুতগামী গাড়ি পেছনে পড়তে লাগল। আর কেশবের চোখ দিয়ে অঝোর ধারায় জল নামল। তার বাবার কথা মনে পড়ল। বাবা সবসময় বলতেন,
কেশব, মুম্বাই সোনার হলেও আমাদের কোঙ্কণের লাল মাটিই খাঁটি। সেখানে মনুষ্যত্ব আছে, এখানে শুধু লেনদেন। আজ সে সেই কথার অর্থ বুঝেছে। রক্তের সম্পর্ক টাকার বাজারে কিভাবে বিক্রি হয় তার অভিজ্ঞতা সে নিল। কিন্তু সেই সময়েই বাসের খড়খড় শব্দে তার মনে এক নতুন স্ফুলিঙ্গ জ্বলে উঠল। আমি কাঁদব না, আমি লড়ব। সুনিত্রা গয়না দিয়েছে, মা আশীর্বাদ দিয়েছে। এখন এই লড়াই শুধু জমির নয়, আত্মসম্মানের। কোর্টেই দেখব কার জয় হয়। কেশব চোখ মুছল। জানলা দিয়ে আসা বাতাস তার মুখের জল শুকিয়ে দিচ্ছিল। বাস এখন ঘাট পেরিয়ে কোঙ্কণের দিকে চলেছে, যেখানে তার আসল মানুষরা তার অপেক্ষায় আছে। সন্ধে নাগাদ কেশব বাড়ি পৌঁছল। পরদিন তাকে আদালতে যেতে হবে। দাপলি দেওয়ানি আদালত, সকাল 11টা। কোর্ট চত্বর গিজগিজ করছিল। কালো কোট পরা উকিল, ফাইল হাতে দৌড়ানো মক্কেল আর মুখে চিন্তার ছাপ নিয়ে বসে থাকা মানুষজন, এই দৃশ্য নিত্যদিনের। কিন্তু আজ কেশবের কাছে তা কোনো রণক্ষেত্রের চেয়ে কম ছিল না। বিচারপতি পাটিলের কোর্টে কেশব সদাশিব পাটকর বনাম বিমল দেশাই ও অন্যান্য এই কেস ডাকা হল। পিয়নের নাম ডাকতেই কেশবের বুক ধক করে উঠল। সে আর সুমিত্রা ধীর পায়ে ভেতরে গেল। সামনের বেঞ্চে বিমল, নন্দা, সদাশিব আর প্রকাশ আগেই এসে বসেছিল। তাদের মুখে এক বিজয়ের ভাব। বোনদের উকিল অ্যাডভোকেট মানে উঠে দাঁড়ালেন। মানে দাপলি কোর্টের অত্যন্ত ধূর্ত এবং কেস ঘোরাতে ওস্তাদ উকিল হিসেবে পরিচিত। তার চোখ চিলের মতো তীক্ষ্ণ। মাই লর্ড, মানে গম্ভীর গলায় শুরু করলেন, আজ এই পবিত্র আদালতে আমি এমন এক পুত্রের মুখোশ খুলতে চলেছি যে বিশ্বকে দেখানোর জন্য শ্রাবণ কুমার সাজার ভান করে, কিন্তু বাস্তবে সে এক নিষ্ঠুর এবং লোভী মানুষ। বিচারপতি পাটিল চশমা ঠিক করতে করতে মানের দিকে তাকালেন। বলুন। মানে কেশবের দিকে আঙুল তুললেন। এই কেশব পাটকর গত 5 বছর ধরে নিজের বৃদ্ধ এবং অসুস্থ পিতা সদাশিব রাও পাটকরকে নরক যন্ত্রণা ভোগ করিয়েছে। মাই লর্ড, এই লোক মদের নেশায় আসক্ত। মদের নেশায় সে রোজ রাতে বাবাকে মারধর করত, তাকে খেতে দিত না। কেশব এটা শুনে চমকে উঠল। সে কখনো মদের বোতল ছুঁয়েও দেখেনি। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মানে গলার স্বর চড়ালেন। আর সবচেয়ে গুরুতর অভিযোগ হল, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তাকে ওষুধ না দিয়ে ছটফট করতে দিয়ে সে প্রতারণা করে উইল এবং জমির কাগজপত্রে তাদের বুড়ো আঙুলের ছাপ নিয়েছে, যাতে নিজের আপন বোনদের, যাদের আইনগত অধিকার আছে, তাদের বঞ্চিত করা যায়। কেশবের উকিল অ্যাডভোকেট সানে উঠে দাঁড়ালেন। অবজেকশন মাই লর্ড, এসব অভিযোগ ভিত্তিহীন। আমার মক্কেল একজন পরিশ্রমী মানুষ। মানে কুৎসিত হাসলেন। প্রমাণ ছাড়া আমি কথা বলি না সানে সাহেব। মাই লর্ড, আমি এমন এক সাক্ষীকে পেশ করতে চাই যে এই পুরো ঘটনা নিজের চোখে দেখেছে এবং কানে শুনেছে। আমি পরশুরাম সালভিকে সাক্ষীর কাঠগড়ায় ডাকতে চাই। পরশুরাম নামটা শুনে কেশব আর সুমিত্রা একে অপরের দিকে তাকিয়ে রইল। পরশুরাম কেশবের বাড়ির পাশেই থাকে, কিন্তু কেশবের উন্নতিতে জ্বলে। গ্রামের এক বিঘ্ন সৃষ্টিকারী লোক। পরশুরাম কাঠগড়ায় এসে দাঁড়াল। সে গীতায় হাত রেখে শপথ নিল। মানে জিজ্ঞেস করলেন, পরশুরামজি, আপনি কেশবের বাড়ির পাশেই থাকেন। সদাশিব রাওয়ের শেষ দিনগুলোতে আপনি কি দেখেছেন এবং শুনেছেন? পরশুরাম একটা নাটকীয় মুখ করল। সে বিচারপতির দিকে তাকিয়ে হাত জোর করল। সাহেব, কি বলবো, মনে পড়লে আজও গায়ে কাঁটা দেয়। আমাদের দেওয়াল তো এক। রোজ রাতে ওই ঘর থেকে চিৎকার শোনা যেত। বুড়ো বাবা চেঁচাতেন, কেশব, মারিস না রে, জল দে রে। কিন্তু এই কেশব। পরশুরাম চোখ মোছার ভান করল। এই রাক্ষস তাকে গালি দিত, বলতো, বুড়ো, কবে মরবি? সই কর ওই কাগজে, নয়তো গলা টিপে দেব তোর। কোর্টে পিনপতন নীরবতা। এটা শুনে বিমল আর নন্দা মাথা নিচু করল, কিন্তু তারা প্রতিবাদ করল না। তারাও এই মিথ্যে নাটকে সামিল ছিল। এটা শুনে কেশবের ধৈর্য বাঁধ মানল না। যে বাবার সে ছোট বাচ্চার মতো সেবা করেছে, মলমূত্র পরিষ্কার করেছে, তাকেই মারার অভিযোগ। কেশবের মাথার শিরা দপদপ করতে লাগল। সে কাঠঘড়ার রেলিং শক্ত করে ধরে চিৎকার করে উঠল, মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা মাই লর্ড। এই লোক মিথ্যে বলছে। আমি আমার বাবাকে দেবতার মতো পুজো করেছি। হ্যাঁ, আমি তাদের মল হাতে পরিষ্কার করেছি, তাদের খাইয়েছি, আমি তাদের মারিনি, আমি সেবা করেছি। কেশবের গলা কোর্টে গমগম করে উঠল। তার চোখ রক্তের মতো লাল এবং গলার শিরা ফুলে উঠেছে। সে কাঁদছে আর চিৎকার করছে। বিচারপতি পাটিল হাতুড়ি জোরে ঠুকলেন। শান্ত, মিস্টার কেশব, এটা কোর্ট। এখানে চিৎকার চেঁচামেচি চলবে না। আপনি আপনার পক্ষ রাখার সুযোগ পাবেন, কিন্তু এখন শান্ত হয়ে বসুন, নয়তো আদালত অবমাননার দায়ে ব্যবস্থা নেওয়া হবে। এটা শেষ সতর্কবার্তা। কেশব হতাশ হয়ে নিচে বসে পড়ল। সুমিত্রার হাতও কাঁপছিল।
পরশুরাম তার সাক্ষ্য চালিয়ে গেল। সাহেব, আমি অনেকবার দেখেছি কেশবের বোনেরা আসত, কিন্তু এ তাদের তাড়িয়ে দিত, বলতো বাবার সব আমারই। ওই বেচারীরা কাঁদতে কাঁদতে ফিরে যেত। উকিল পরশুরামের দিকে তাকিয়ে হাসলেন এবং বিচারপতির দিকে ফিরলেন। মাইলর্ড, একজন প্রতিবেশী কখনো মিথ্যে বলবে না। পরিস্থিতি পরিষ্কার। এই নিষ্ঠুর ছেলে বাবার অত্যাচার করে সম্পত্তি হাতিয়ে নিয়েছে, তাই আমার মক্কেল বিমল এবং নন্দাকে তাদের অধিকার এবং ক্ষতিপূরণ অবিলম্বে দেওয়া হোক। অ্যাডভোকেট সানে জের করার চেষ্টা করলেন, কিন্তু পরশুরাম পুরোপুরি তৈরি হয়ে এসেছিল। সে প্রতিটি প্রশ্নের উত্তর কেশবের বিরুদ্ধে দিল। বিচারপতি পাটিল দুই পক্ষের কথা শুনলেন। প্রমাণের শিকল বর্তমানে কেশবের বিরুদ্ধেই যাচ্ছিল। আদালতকে আরও কিছু নথিপত্র পরীক্ষা করতে হবে এবং সাক্ষীদের জবানবন্দি থেকে প্রাথমিকভাবে বাদীর পক্ষ জোরালো মনে হচ্ছে। পরবর্তী শুনানি 15 দিন পর হবে। তারিখ পড়ল। কোর্টের কাজ শেষ হল। লোকজন বের হতে লাগল। সদাশিব আর প্রকাশ উকিল মানেকে হ্যান্ডশেক করছিল। বিমল আর নন্দা মুখে এক বড় তৃপ্তি নিয়ে বের হল। যাওয়ার সময় পরশুরামকে তারা চোখে ইশারা করল, যেন বলছে কাজ হয়ে গেছে। কেশব আদালতের বাইরের সিঁড়িতে এক কোনায় হতাশ হয়ে বসেছিল। তার শরীরের সব শক্তি যেন চলে গেছে। সুমিত্রা তার পাশে বসেছিল, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছিল না। কেশব দুই হাঁটুর মধ্যে মাথা গুজেছিল। সুমে, দেখলি সত্য হারল আজ। যে গ্রামে আমি বড় হলাম সেখানকারই মানুষ আমার পিঠে ছুরি মারল, আর আমার নিজের বোনরা তারা চুপ করেছিল রে। তারা জানে আমি বাবাকে কতটা আগলেছি, তবুও তারা চুপ ছিল। কেশবের গলা আর্তনাদের মতো শোনাচ্ছিল। আমি ভেবেছিলাম কোর্টে বিচার পাওয়া যায়, কিন্তু এখানে তো সত্যের নিলাম হল। এখন কি করব? ফাঁসি নেব? সুমিত্রা তার কাঁধ ধরল। ওগো, অমন কথা বলবেন না। এটা শুধু প্রথম লড়াই ছিল। যুদ্ধ এখনো শেষ হয়নি। ঈশ্বর দেখছেন না উপর থেকে? বাবার আত্মা দেখছে। ওই পরশুরাম আর ওই বোনেরা, ওরা ওদের কর্মফল পাবে। উঠুন, আমরা বাড়ি যাই, মা অপেক্ষা করছে। কেশব উঠল। দাপলি কোর্টের সেই বিশাল দালানটার দিকে সে একবার তাকাল। ওই দালানটা এখন তার কাছে কোনো রাক্ষসের মতো মনে হচ্ছিল, যে গরিবের গ্রাস নিতে ওত পেতে আছে। সূর্য ডুবছে। কেশবের মনের অন্ধকার গাঢ় হচ্ছে, কিন্তু সে জানত না যে নিয়তি কখনো কখনো মানুষের সত্য পরীক্ষা নেয়, আর যখন সেই পরীক্ষা শেষ হয় তখন ফলাফলও ততটাই অপ্রত্যাশিত হয়। শ্রাবণ মাস শেষ হয়ে এলো। আজ নার্লি পূর্ণিমা, রাখি পূর্ণিমা। কোঙ্কনে এই উৎসবের অসামান্য গুরুত্ব। সমুদ্রতীরে দরিয়া রাজাকে সোনার নারকেল অর্পণ করে মৎস্যজীবী ভাইরা উৎসব শুরু করে, কিন্তু তার চেয়েও বেশি এই উৎসব ভাই বোনের অটুট ভালোবাসার, রক্ষাবন্ধনের। কেশবের কেশব নিবাসে আজ অন্যবারের মতো ব্যস্ততা ছিল না। ভোর থেকেই এক উদাস নিস্তব্ধতা ছড়িয়েছিল। বৃষ্টির রিমঝিম শব্দ চলছিল, যেন প্রকৃতিও কেশবের মনের অবস্থার সাথে তাল মেলাচ্ছিল। কেশব অন্য দিনের চেয়ে তাড়াতাড়ি উঠেছিল। সে স্নান করল, সাদা কুর্তা আর পায়জামা পরল, কপালে তিলক লাগাল, কিন্তু তার মুখে উৎসবের আনন্দ ছিল না, ছিল এক গভীর আশার প্রদীপ। তার মনে হচ্ছিল, আজ তো আসবে, বাকি কিছু না হোক, রাখি বাঁধতে তো আসবে। উৎসব আজ, রক্তের সম্পর্ক ভাঙবে না। সে উঠোনের তুলসীর সামনে প্রদীপ জ্বালাল, তারপর বারান্দার কাঠের দোলনায় গিয়ে বসল। তার নজর রাস্তার দিকে। সুমিত্রা রান্না করছিল। সে নারকেল ভাত আর পায়েস রেঁধেছে। সে জানত কেউ আসবে না, কিন্তু স্বামীর মন যাতে না ভাঙে তাই সব আয়োজন করেছে। সে থালায় হলুদ, সিঁদুর, চাল আর বরণডালা সাজিয়ে রেখেছে। সকাল 9টা বাজল, 10টা, 11টা। রাস্তা দিয়ে আসা যাওয়া গাড়ির শব্দ শোনা যাচ্ছিল। প্রতিটি গাড়ি থামলেই কেশব ধর্মর করে উঠছিল। এলো নাকি বলে বিড়বিড় করত, কিন্তু গাড়ি চলে যেত। কেশবের ছেলে মেয়ে পরি আর অর্ণব কোন থেকে সব দেখছিল। তারা বুঝতে পারছিল না বাবা আজ এত অস্থির কেন। অন্য সময় উৎসবের দিনে বাবা তাদের কাঁধে নিয়ে ঘোরাত, বাজি ফাটাত। আজ তিনি কারো সাথে কথা বলছেন না। দুপুর 12টা বাজল। কেশবের আশা এখন নিভতে শুরু করেছে। সে দোলনা থেকে উঠল এবং থামে হেলান দিয়ে দাঁড়াল। তার চোখে জল। সে নিজের কবজির দিকে তাকাল। সেটা খালি। যে হাত দিয়ে সে বোনদের রক্ষা করেছে, যে হাত দিয়ে তাদের সংসারের ভিত্তি গড়েছে, সেই হাত আজ উৎসবের দিনেও ফাঁকা। সুমে, কেশবের গলা কাঁপল। ওরা আসবে না গো, সব শেষ। টাকার কাছে সম্পর্ক হার মানল, এখন রাখিরও আর দাম রইল না। সুমিত্রা বাইরে এলো, তার হাতে জলের ঘটি।
সে কিছু বলতে যাবে এমন সময় পরী আর অর্ণব দৌড়ে ভেতরের ঘরে গেল। একটু পরেই ধরাম করে কিছু ভাঙার শব্দ হল। কেশব আর সুমিত্রা চমকে উঠল। কি হল? পরী আর অর্ণব বাইরে এলো। তাদের হাতে ভাঙা মাটির পিগি ব্যাংকের টুকরো আর জমানো সব খুচরো পয়সা তারা আঁচলে আর হাতে জড়ো করেছে। ৫-১০ টাকার নোট, ১-২ টাকার কয়েন। বাচ্চা দুটো কেশবের কাছে এলো। অর্ণব তার কঁচি হাতে সেই সব কয়েন আর নোট কেশবের হাতে রাখল। পরী তার পকেট থেকে বাকি পয়সা বের করল। বাবা? পরী কেশবের হাত ধরল। তার বড় বড় চোখ কেশবের চোখে প্রশ্ন রাখছিল। বাবা, তুমি সকালে কাঁদছিলে না পিসি আসছে না বলে? কেশব স্তব্ধ হয়ে গেল। তার মুখে কথা সরল না। বাবা? অর্ণব নিষ্পাপভাবে জিজ্ঞেস করল। পিসি টাকা চায়, তাই আসছে না, তাই না? মা বলছিল রাতে। এই দেখো, এগুলো আমাদের টিফিনের পয়সা। আমরা সাইকেল কিনব বলে জমিয়েছিলাম। এই সব টাকা তুমি পিসিকে দিয়ে দাও। পরী এগিয়ে গিয়ে কেশবের গালের জল মুছল। হ্যাঁ বাবা, আমাদের সাইকেল চাই না। তুমি এই টাকা পিসিকে দাও আর ওকে বলো, পিসি এই টাকা নেয়, কিন্তু প্লিজ আয় আর বাবাকে রাখি বাঁধ। বাবার খালি হাত ভালো দেখায় না। এটা শুনে কেশবের বুক ফেটে গেল। যে বোনেরা আপন হয়েও শত্রু হয়েছে, তাদের ভালোবাসার জন্য এইটুকু বাচ্চারা নিজেদের স্বপ্নের সাইকেল ত্যাগ করছে। তাদের সেই সরলতা, সেই ত্যাগ দেখে কেশবের বাঁধন আর টিকল না। সে হাঁটু গেড়ে বসল এবং 2 বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। না রে বাবারা, তোদের টাকা চাই না আমার, তোরাই আমার আসল সম্পদ। সুমিত্রার চোখ দিয়েও জল পড়ছিল। সেও নিচে বসল এবং 4 জন একে অপরকে জড়িয়ে ধরল। সেই বারান্দায় বৃষ্টির ঝাপটার মাঝে এক বাবার দুঃখ আর সন্তানের ভালোবাসা একাকার হয়ে গেল। কেশব চোখ মুছল। অর্ণব আর পরীর মুখ হাত দিয়ে পরিষ্কার করল। তার চোখে এখন আগের সেই অসহায়তা ছিল না, ছিল এক অন্যরকম দ্যুতি, এক সংকল্প। সে উঠে দাঁড়াল। সে বাচ্চাদের টাকা ফেরত তাদের হাতে দিল। বাবার, এই টাকা তোমরাই রাখো। সাইকেল কিনতে হবে না তোমাদের। আমরা কিনব সাইকেল, আর বড় সাইকেল কিনব। সুমিত্রা অবাক হয়ে জিজ্ঞেস করল, ওগো? কেশব সুমিত্রার দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বলল, সুমে, এতক্ষণ আমি কাঁদছিলাম বোনদের মনে করে, কিন্তু এখন কাঁদলাম আমার বাচ্চাদের ভালোবাসায়। আমি ভেবেছিলাম আমি হেরে গেছি, একা হয়ে গেছি, কিন্তু না, আমার বাচ্চারা আমার পাশে আছে, তুমি আছো। এখন এই লড়াই আমি শুধু ঘরের জন্য নয়, এই বাচ্চাদের ভবিষ্যতের জন্য লড়ব। তাদের মনে বাবার যে আদর্শ আছে তা ভাঙতে দেব না। কেশব আকাশের দিকে তাকালো। মেঘ ঘনিয়ে এসেছে। জাগে ওই বোনেরা, যাদের কাছে রক্তের দাম নেই, তাদের জন্য আমি কেন আফসোস করব? আজ থেকে আমার কান্না শেষ, এখন শুধু সংগ্রাম। সে অর্ণবকে কোলে তুলে নিল আর পরীর হাত ধরল। চলো, আজ নার্লি পূর্ণিমা, আমরা সমুদ্রে যাব, নারকেল দেব, আর ভগবানকে বলবো আমাদের ওপর আসা বিপদ দূর করো। সেদিন কেশবের কবজিতে রাখি ছিল না, কিন্তু তার হৃদয়ে সন্তানের ভালোবাসা আর বিশ্বাসের এক অটুট সুতো বাঁধা হয়ে গিয়েছিল, যা যে কোনো রাখির চেয়েও শক্ত ছিল। দাপলির কোর্টে তারিখ পড়েছিল, কিন্তু বিচারপতি সদাশিব বাটিলের মন কিছুতেই শান্ত হচ্ছিল না। তিনি অভিজ্ঞ বিচারক, আইনের বই পড়ে মাথার চুল সাদা হয়েছে, তিনি মানুষের মুখ পড়তে পারেন। পরশুরাম কোর্টে যে সাক্ষ্য দিয়েছিল তা তার কাছে সাজানো মনে হচ্ছিল। তার চোখের সেই চাতুর্য আর অতিরঞ্জিত অভিনয় পাটিল সাহেবের খটকা লাগিয়েছিল। একটা ছেলে বাবার এত সেবা করে বলে গ্রামবাসীরা বলে, আর এই সাক্ষী বলছে সে মারত, কোথাও একটা গোলমাল আছে। তার মনে সন্দেহ ছিল। শনি রবিবার কোর্ট ছুটি। বিচারপতি একটা সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের কালো কোট আর সাদা শার্ট সরিয়ে রাখলেন। গায়ে একটা সাধারণ টি শার্ট, নিজে ট্র্যাক প্যান্ট, চোখে গগলস আর মাথায় হ্যাট পরলেন। তিনি নিজের ব্যক্তিগত গাড়িতে ড্রাইভার না নিয়ে নিজেই ড্রাইভ করে আঞ্জারলে গ্রামের দিকে রওনা হলেন। কেউ যাতে চিনতে না পারে তাই তিনি এক সাধারণ পর্যটকের বেশ ধরলেন। আঞ্জারলে গ্রামে দুপুরের সময় পৌঁছনোর পর তিনি গাড়ি কড্যাভারচা গণপতি, পাহাড়ের উপরের গণপতির পাদদেশে রাখলেন। কোঙ্কনে দুপুরের সময়টা শান্ত থাকে। তিনি হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ডের কাছে এক পুরনো চায়ের দোকানে এলেন। সেখানে বেঞ্চে 2-3 জন গ্রামবাসী গল্প করছিল। পাটিল সাহেব চায়ের অর্ডার দিলেন। কি দাদা, ভালো চা পাওয়া যায় এখানে? তিনি সহজভাবে কথা শুরু করলেন। হ্যাঁ সাহেব, একদম কড়া, দোকানদার উত্তর দিল। চায়ে চুমুক দিতে দিতে সাহেব প্রসঙ্গ তুললেন। আরে, আমি পুনে থেকে এসেছি। এখানে জমির দাম কেমন চলছে? আমাকে একটা ছোট জমি কিনতে হতো।
শুনলাম এখানে কেউ কেশব পাটকর বলে আছেন, তার জায়গা বিক্রি আছে কি? কেশব পাটকর নাম শুনতেই বেঞ্চে বসা এক বৃদ্ধ গ্রামবাসী সোজা হয়ে বসল। কেশব রাও, ওনার জমি সোনার মতো সাহেব, কিন্তু তিনি বিক্রি করবেন না। কেন? আমি শুনলাম তার উপর খুব ঋণ আছে, আর সে বাবাকেও নাকি দেখত না। পাটিল সাহেব ইচ্ছে করে মিথ্যে কথা ছুড়লেন। এটা শুনতেই দোকানদার রেগে গেল। কে বলল আপনাকে এটা? তার মুখ কালো করা উচিত। আরে সাহেব, কেশব রাওয়ের মতো ছেলেই পুরো পঞ্চক্রোশীতে পাবেন না। দ্বিতীয় গ্রামবাসী সায় দিল, সত্যি সাহেব, আরে ওই ছেলে নিজের ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিল বাবার জন্য, বাবার মলমূত্রে হাত দিল, সে নিজের যৌবন জ্বালিয়ে দিল বোনদের বিয়ের জন্য, আর এখন সেই বোনেরাই তাকে কোর্টে টানছে। কলিযুগ একেই বলে, কলিযুগ। বিচারপতি পাটিল শান্তভাবে শুনছিলেন। তার সন্দেহের প্রথম উত্তর তিনি পেয়ে গেছেন। গ্রামের একজন মানুষ মিথ্যে বলতে পারে, কিন্তু পুরো গ্রাম মিথ্যে বলবে না। সেখান থেকে বেরিয়ে তিনি গ্রামের মন্দিরে গেলেন। সেখানে পুরোহিতের সাথে দেখা করলেন। গুরুজি, ওই কেশব পাটকরের ঘরে কি ঝগড়া চলছে? গুরুজি দীর্ঘশ্বাস ফেললেন। ঝগড়া নয় গো, ওটা অবিচার। কেশব আর তার বউ সুমিত্রা দুজনেই দেবতার মতো মানুষ, কিন্তু টাকা মানুষকে রাক্ষস বানায় আর কি। সত্যি পরিস্থিতি বোঝার পর পাটিল সাহেবের কৌতূহল বাড়ল। তিনি সেই ঘর নিজের চোখে দেখতে চাইলেন। তিনি জিজ্ঞেস করতে করতে কেশব নিবাসের পেছনের দিকে এলেন। বাড়ির চারপাশে বেড়া ছিল, কিন্তু একটা গাছের আড়াল থেকে উঠোনের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছিল। দুপুরের খাবারের সময় উঠোনে ছায়া পড়েছে। বিচারপতি পাটিল যে দৃশ্য দেখলেন তা দেখে তার চোখের গগলস আপনা আপনি নিচে নেমে এলো। উঠোনে এক খাটিয়ার ওপর পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা রখমাবাই বসেছিলেন। কেশব তার পাশে একটা টুলে বসেছিল, তার হাতে ভাতের থালা। কেশব ভাতের একটা গ্রাস মাখছিল, তাতে ডাল আর ঘি দিচ্ছিল। তারপর সেই গ্রাস মুখের কাছে নিয়ে নিজে ফুঁ দিয়ে ঠান্ডা করছিল এবং তারপর মায়ের মুখে তুলে দিচ্ছিল। মা, নে খা, আজ তোর পছন্দের সজনে ডাজা রেঁধেছে সুমে, ঝাল হয়নি, খা। কেশব ছোট শিশুকে খাওয়ানোর মতো মাকে খাওয়াচ্ছিল। মায়ের পক্ষাঘাতগ্রস্ত মুখ বেঁকে যাচ্ছিল, অন্ন কণা নিচে পড়ছিল, কিন্তু কেশবের তাতে ঘেন্না লাগছিল না। সে নিজের হাতে তার মুখ মুছিয়ে দিচ্ছিল। অন্য পাশে সুমিত্রা বসেছিল। সে শাশুড়ির ফোলা পা নিজের কোলে নিয়ে তেল দিয়ে মালিশ করছিল। মা, আজ কি পা বেশি ব্যথা করছে? আমি গরম জলের সেঁক দেব? সুমিত্রা মমতায় জিজ্ঞেস করছিল। রখমাবাই কিছু বলতে পারছিলেন না, কিন্তু তার চোখ দিয়ে যে জল পড়ছিল তা তৃপ্তির ছিল। তিনি তার অবশ হাত দিয়ে কেশবের মাথায় হাত রাখার চেষ্টা করছিলেন। এই দৃশ্য দেখে বিচারপতি পাটিল স্তব্ধ হয়ে গেলেন। তার গায়ে কাঁটা দিল। কোর্টে যে ছেলেকে বাবাকে মারধর করা মদ্যপ প্রমাণ করা হচ্ছিল, সে এখানে মায়ের পুজো করছে, আর যে পুত্রবধূকে কাঁচের গ্লাস ব্যবহার করতে পারে না বলে অপমান করা হয়েছিল, সে শাশুড়ির পা টিপছে। বিচারপতি পাটিলের চোখে জল এলো। তিনি পকেট থেকে রুমাল বের করলেন এবং চোখ মুছলেন। আইনের বইয়ে যা পাওয়া যায় না, সেই সত্য আজ আমি এই লাল মাটিতে পেলাম, তিনি মনে মনে বললেন। তার ইচ্ছে হল কেশবকে গিয়ে বলেন, ভয় পেও না, বিচার নিশ্চয়ই পাবে। কিন্তু তা তার পদের শোভা পায় না। একজন বিচারক ব্যক্তিগতভাবে মক্কেলের সাথে দেখা করতে পারেন না। তিনি শেষ একবার সেই মন্দিরের মতো ঘরটির দিকে তাকালেন। কেশব তখনও মাকে খাওয়াচ্ছিল, আর মা তার দিকে চোখ ভরে তাকাচ্ছিলেন। বিচারপতি পাটিল সেখান থেকে ধীর পায়ে পেছনে ফিরলেন। কাউকে টের পেতে না দিয়ে তিনি নিজের গাড়ির কাছে এলেন। গাড়িতে বসার সময় তার মুখে এক অন্যরকম তৃপ্তি ছিল। তিনি স্টিয়ারিংয়ে হাত রাখলেন। মিস্টার মানে, উকিল আর ওই বোনেরা, এখন তোমাদের কোর্টে দেখে নেব। মিথ্যে বলে তোমরা আইনের চোখে ধুলো দিতে পারো, কিন্তু সত্যকে হারাতে পারো না। পরের তারিখে যে রায় বেরোবে তা শুধু রায় হবে না, তা হবে ন্যায়। গাড়ি স্টার্ট হল এবং বিচারপতি পাটিল দাপলির দিকে রওনা হলেন। এখন তার মনে কোনো বিভ্রান্তি ছিল না। রায় ঠিক হয়ে গেছে, শুধু তা ঘোষণা করার সময় আসার অপেক্ষা, আর সেই দিন এখন আসন্ন। দাপলি দেওয়ানি আদালত। দুপুর ৩টে বেজেছে। কোর্টরুম ঠাসাঠাসি ভিড়। আজ চূড়ান্ত রায়। কেশবের কেশব নিবাস এবং শ্রী গণেশ কাজু কারখানার ভাগ্যের ফয়সালা আজ হবে। কাঠগড়ার একপাশে কেশব দাঁড়িয়ে। তার মুখ শুকিয়ে গেছে, চোখের নিচু কালো দাগ। তার পাশে সুমিত্রা দাঁড়িয়ে, যে সমানে তার আঁচলের কোণ পেঁচিয়ে যাচ্ছে। তাদের মনে ভয়ের ঝড়।
অন্য পাশে বিমল আর নন্দা, তাদের স্বামী সদাশিব আর প্রকাশ এবং উকিল মানে দাঁড়িয়ে। তাদের হাবভাবে এক অন্যরকম আত্মবিশ্বাস, যেন রায় কি হবে তা তারা আগেই জানে। উকিল মানে বারবার নিজের কলার ঠিক করছেন। বিচারপতি পাটিল নিজের আসনে এসে বসলেন। পিয়ন উচ্চস্বরে ডাক দিল, কেশব পাটকর বনাম বিমল দেশাই ও অন্যান্য হাজির হন। কোর্টে এক ভয়ানক নিস্তব্ধতা, শুধু ফ্যানের ঘরঘর শব্দ। বিচারপতি পাটিল নিজের টেবিলের ফাইলগুলো ঠিক করলেন। তিনি একবার কেশবের দিকে তাকালেন, তারপর বিমল আর নন্দার দিকে। তার মুখে কোনো ভাব ছিল না। উকিল সানে, উকিল মানে দুই পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে, সাক্ষী জেরা হয়েছে, নথিপত্র জমা আছে। বিচারপতি শান্ত স্বরে শুরু করলেন। তারপর তিনি নিজের দৃষ্টি বিমল আর নন্দার উপর স্থির করলেন। শ্রীমতী বিমল দেশাই এবং শ্রীমতী নন্দা রানে, আপনারা সামনে আসুন। দুই বোন কাঠগড়ার কাছে এলো। আপনাদের এই কোর্টের কাছে ঠিক কি প্রত্যাশা? আপনাদের দাবিটা ঠিক কি? বিচারপতি সরাসরি প্রশ্ন করলেন। বিমল মাথা উঁচু করে উত্তর দিল, মাইলর্ড, আমাদের বাবা প্রয়াত সদাশিবরাও পাটকরের যা কিছু স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে, বাড়ি, জমি এবং ওই কারখানা, তাতে আমাদের আইনত সমান অংশ চাই। ওটা আমাদের জন্মগত অধিকার। বিচারপতি পাটিল জিজ্ঞেস করলেন, আপনারা এই দাবিতে অনড়? আপনারা জানেন যে এর ফলে আপনাদের ভাইয়ের ক্ষতি হতে পারে? তবুও নন্দা মাঝখানে বলল, হ্যাঁ সাহেব, ভাইয়ের ক্ষতি হলেও চলবে, কিন্তু আমরা আমাদের অধিকার ছাড়ব না। আইন আমাদের পক্ষে। বিচারপতি পাটিল মাথা নাড়লেন। তিনি কলম হাতে নিলেন। ঠিক আছে, ভারতীয় সংবিধান এবং হিন্দু উত্তরাধিকার আইন 2005 অনুযায়ী বাবার সম্পত্তিতে মেয়েদের ছেলেদের মতোই সমান অধিকার আছে। তাই বিচারপতি এক মুহূর্ত থামলেন। কেশবের মনে হল তার হৃৎস্পন্দন থেমে যাবে। তাই এই আদালত এই আদেশ দিচ্ছে যে বিমল এবং নন্দাকে কেশবের সম্পত্তিতে, ঘরদোরে এবং ব্যবসায় সমান ভাগ দেওয়া হোক। এটা শুনে কেশবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে ধপ করে বেঞ্চে বসে পড়ল। সুমিত্রা মুখে হাত দিল। অন্য পাশে উকিল মানে সদাশিব এবং প্রকাশের মুখে এক বিজয়ী হাসি ফুটে উঠল। সদাশিব প্রকাশকে কনুই দিয়ে গুঁতো মারল। হয়ে গেল। বিমল আর নন্দা একে অপরের দিকে তাকিয়ে হাসল। কিন্তু বিচারপতি পাটিল হাত তুলে সবাইকে থামালেন। 1 মিনিট, রায় এখনও শেষ হয়নি, বসুন নিচে। তার গলায় এমন এক তেজ ছিল যে উকিল মানেও চমকে উঠলেন। বিচারপতি পাটিল বলতে থাকলেন, আইন শুধু বইয়ের ধারার ওপর চলে না, তা চলে প্রাকৃতিক ন্যায়ের নীতির ওপর, যাকে আমরা ইকুইটি বলি। আপনারা অধিকার চাইছেন এবং কোর্ট আপনাদের দেবেই, কিন্তু বিচারপতি নিজের চেয়ারটা একটু সামনে আনলেন এবং নিজের দৃষ্টি সরাসরি সদাশিব আর প্রকাশের ওপর নিবদ্ধ করলেন। মিস্টার সদাশিব দেশাই এবং মিস্টার প্রকাশ রানে, আপনারা সামনে আসুন। দুজনেই বিভ্রান্ত হয়ে সামনে এলো। বিচারপতি বললেন, আপনাদের স্ত্রীদের তাদের বাপের বাড়ির সম্পত্তিতে অংশ চাই, কারণ তারা মনে করেন যে মেয়েদের সমান অধিকার আছে। ঠিক? সদাশিব বলল, হ্যাঁ মাইলর্ড, ঠিক। তাহলে প্রাকৃতিক ন্যায়ের নীতি অনুযায়ী এই একই নিয়ম আপনাদের পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। বিচারক বোমা ফাটালেন। মানে? প্রকাশ ভয় পেয়ে জিজ্ঞেস করল। বিচারপতি একটা কাগজ তুললেন। দেখুন, আমি এখন একটা চূড়ান্ত আদেশ তৈরি করছি, কিন্তু তাতে সই করার আগে আমার একটা প্রতিজ্ঞাপত্র বা এফিডেভিট আপনাদের দুজনের থেকে চাই। সদাশিবের ঘাম ছুটতে লাগল। কিসের প্রতিজ্ঞাপত্র মাইলর্ড? বিচারপতি পাটিল শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, যে মুহূর্তে আপনাদের স্ত্রীরা তাদের ভাইয়ের কাছ থেকে অর্থাৎ কেশবের কাছ থেকে অংশ নেবে, ঠিক সেই মুহূর্তে, সেই একই তারিখে আপনারা দুজনে, সদাশিব এবং প্রকাশ, আপনারা আপনাদের নিজেদের পৈতৃক সম্পত্তি থেকে আপনাদের নিজেদের আপন বোনদের মানে বিমল আর নন্দার ননদদের আজকের বাজার দর অনুযায়ী সমান অংশ দেবেন। কোর্টে পিন পড়লেও শব্দ হবে এমন নীরবতা। বিচারপতি বলে চললেন, কারণ আইন দুমুখ হতে পারে না। যদি আপনার বউ তার ভাইয়ের কাছ থেকে নেয়, তবে আপনাকে আপনার বোনকে দিতেই হবে। আপনারা শুধু গ্রহীতা হতে পারেন না, আপনাদের দাতাও হতে হবে। আপনাদের বোনদের কালই কোর্টে হাজির করুন। যেদিন তারা চেক গ্রহণ করবে, সেই দিনই আমি বিমল আর নন্দার অংশের চেক গ্রহণ করব। এই এফিডেভিট এক্ষুনি লিখে দিন। সদাশিব আর প্রকাশের পায়ের তলামাটি সরে গেল। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সদাশিব পুনের বড় বিল্ডার। তার পৈতৃক সম্পত্তি কয়েকশো একর, যার দাম কোটি কোটি টাকা, আর প্রকাশের মুম্বাইতে সোনার বড় ব্যবসা। কেশবের সম্পত্তি টেনেটুনে 50 লাখের হবে, কিন্তু সদাশিব আর প্রকাশের সম্পত্তি 50 কোটির। যদি তারা তাদের বোনদের অংশ দেয়, তবে তারা আক্ষরিক অর্থেই রাস্তায় এসে যাবে। কিন্তু মাইলর্ড, সদাশিবের তোতলামি শুরু হলো,
আমাদের আমাদের বিষয় আলাদা, আমাদের বোনের অংশ চাইনি। বিচারপতি গর্জে উঠলেন, চাইনি কিন্তু অধিকার তো আছে। আপনারা এখানে অধিকারের বুলি আওড়াচ্ছেন না, তাহলে সেখানে কেন নয়? নাকি আপনারা শুধু গরিবের জমির মাংস খুঁপলে খেতে চান? আমার রায় পরিষ্কার, এফিডেভিট দিন এবং অর্ডার নিয়ে যান। সদাশিব রাগে বিমলের দিকে তাকালো। তার চোখ এমন ছিল যেন সে তাকে ওখানেই মেরে ফেলবে। বিচারপতি পাটিল চশমার ফাঁক দিয়ে এই দৃশ্য দেখলেন। তার ঠোঁটে এক সূক্ষ্ম হাসি। কি ঠিক হলো উকিল? মানে আপনার মক্কেলরা অ্যাফিডেভিটে সই করছে, নাকি আমি অর্ডার পাস করব? উকিল মানেরও ঘাম ছুটল। তিনি তড়িগুলি সদাশিব আর প্রকাশকে আড়ালে নিয়ে গেলেন। সেখানে কি ফিসফাস হলো তা সবাই বুঝতে পারছিল। সদাশিব আর প্রকাশ হাত নাড়ছে, অস্বীকার করছে। 5 মিনিট পর সদাশিব সামনে এলো। তার আগের সেই দেমাগ, সেই দম্ভ এখন পুরোপুরি উধাও। তাকে কোনো অপরাধীর মতো দেখাচ্ছিল। মাইলর্ড, সদাশিবের গলা কাঁপছিল। বিচারপতি পাটিল জিজ্ঞেস করলেন, কি সিদ্ধান্ত হলো? এফিডেভিট তৈরি করব? সদাশিব মাথা নিচু করল। কোর্টের শ্বাস রুদ্ধ। কেশব আর সুমিত্রা চোখ বড় করে দেখছিল কি হতে চলেছে। কোর্টের সেই 2 মিনিটের নীরবতা কেশবের জীবনের সবচেয়ে বড় নীরবতা ছিল। বিচারপতি পাটিলের ফেলা প্রাকৃতিক ন্যায়ের সেই বোমা সদাশিব আর প্রকাশের সাম্রাজ্যের ওপর পড়েছিল। সদাশিবরাও দেশাই, যে এতক্ষণ কোর্টে দাপট দেখাচ্ছিল, এখন দরদর করে ঘামছে। সে তড়িঘড়ি উকিল মানের কোট টানল। উকিল সাহেব, এটা কি ফাঁসালেন বিচারক? সদাশিবের গলা ভয়ে কাঁপছিল। আমার পুনের কনস্ট্রাকশন বিজনেস আর ওই 100 একর পৈতৃক জমি, তার দাম 50 কোটি ঘরে। আর আমার 3 বোন আছে। যদি আমি প্রতিজ্ঞাপত্র দিই, তবে ওই 3 জন কালই আমার দরজায় দাঁড়িয়ে যাবে। প্রকাশের অবস্থা তো আরও খারাপ। সে নন্দার কানে হিসিয়ে বলল, নন্দা, তোর ওই 50 লাখের জেদ আমাকে ভিখারি বানাবে। আমার মোবাইলের আর সোনার দোকান, 2টো ফ্ল্যাট সব বোনদের দিতে হবে। আমার পোষাবে না। নন্দা বিভ্রান্ত, ওমা, কিন্তু আমরা তো শুধু দাদার কাছ থেকে নিতাম না, তোমরা কেন দেবে? বিচারপতি পাটিল টেবিলে কলম ঠোকলেন। মিস্টার সদাশিব, মিস্টার প্রকাশ, কি ফিসফাস চলছে? কোর্টের সময় নষ্ট করবেন না। পিয়ন, এদের প্রতিজ্ঞাপত্রের কাগজ দাও। সই করো, তারপরই বিমল আর নন্দা চেক পাবে। পিয়ন কাগজ নিয়ে সামনে এলো। সেই কাগজ দেখেই সদাশিব শিউরে উঠল। তার চোখের সামনে রাস্তা আর ভিখারি, এই 2টো শব্দ ভাসছিল। সদাশিব চট করে উকিলকে বলল, মানে সাহেব, কেস তুলে নিন, এক্ষুনি। উকিল মানে অবাক। কিন্তু সদাশিবরাও, আমরা তো জিতে গেছি, অর্ডার হাতে। আরে অর্ডারের বদলে আমার সাম্রাজ্যবাজি লাগছে। আমার চাই না কেশবের 50 লাখ। কেস উইথড্র করুন, নয়তো আমি অন্য উকিল ধরব। সদাশিব ধমক দিল। এদিকে প্রকাশ নন্দাকে হাত ধরে পেছনে টানল। নন্দা, চুপ করে থাক, একটা শব্দ বলবি না, আমাদের ভাগ চাই না। কোর্টে এক অদ্ভুত নাট্যমঞ্চ তৈরি হল। কিছুক্ষণ আগে বাঘিনীর মতো গর্জন করা বিমল আর নন্দা এখন স্বামীদের ধমকে বিড়াল ছানা হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে বরের সম্পত্তির কাছে তাদের বাপের বাড়ির অধিকারের দাম 0। উকিল মানে লজ্জিত হয়ে উঠে দাঁড়ালেন। তিনি মাথা নিচু করলেন। মাইলর্ড, আমার মক্কেলরা মানে বাদীরা এই কেস তুলে নিতে চায়। কেশব আর সুমিত্রা এটা শুনে শিউরে উঠল। তাদের নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। কেস উইথড্র মানে ঘর বেঁচে গেল। বিচারপতি পাটিল চশমা নাকে নামালেন এবং এক তীক্ষ্ণ দৃষ্টি উকিল আর বোনদের ওপর দিলেন। কেন উকিল সাহেব? একটু আগেই তো আপনি অধিকার, সংবিধান আর ন্যায়ের বুলিয়া উড়াচ্ছিলেন। 5 মিনিটে এমন কি হল যে আপনাদের এখন আর অধিকার চাই না? মানে কিছুই বলতে পারলেন না। বিচারপতি পাটিল গর্জে উঠলেন, মিস্টার সদাশিব, আপনাকে নিজের বোনদের ভাগ দিতে হবে এই ভয়ে আপনি পিছু হটলেন, তাই না? তার মানে আপনার উদ্দেশ্য ন্যায় পাওয়া ছিল না, বরং শুধু এক গরিব ভাইকে লুটে খাওয়া ছিল। সদাশিব আর প্রকাশ মাথা নিচু করল। বিচারপতি পাটিলের গলা এখন কোর্টে গমগম করতে লাগল। তার রাগ বাঁধ বাঁধছে না। আপনারা কোর্টকে কি মনে করেছেন? খেলা মনে করেছেন? যখন খুশি কেস ঠুকবেন, মিথ্যে সাক্ষী আনবেন, ভাইকে হেনস্থা করবেন, আর যখন নিজের উপর এলো তখন লেজ গুটিয়ে পালাবেন? এটা আদালত, সবজি বাজার নয়। বিচারপতি কলম তুললেন এবং ঝরঝর করে লিখতে লাগলেন, পিয়ন, ওই পরশুরাম সালভিকে সামনে আনুন। এতক্ষণ কোনায় লুকিয়ে থাকা মিথ্যে সাক্ষী পরশুরামকে পিয়ন কলার ধরে কাঠঘড়ায় আনল। এই লোক শপথ নিয়ে কোর্টে মিথ্যে বলেছে যে কেশব বাবাকে মারধর করত। আমি নিজে আঞ্জারোলে গ্রামে গিয়ে খোঁজ নিয়েছি। কেশবের মতো ছেলে আর সুমিত্রার মতো সেবাপরায়ণ পুত্রবধূ ওই গ্রামে দ্বিতীয় নেই। তাই
পরশুরাম সালভিকে আদালতের বিভ্রান্তি এবং মিথ্যে সাক্ষ্য দেওয়ার অপরাধে আমি 3 দিনের পুলিশি হেফাজত এবং 10,000 টাকা জরিমানা দিচ্ছি। ইন্সপেক্টর, একে এক্ষুনি হেফাজতে নিন। পরশুরাম আর্তনাদ গড়ে উঠল, সাহেব বাঁচান, আমাকে সদাশিব রাও টাকা দিয়েছিল মিথ্যে বলার জন্য। এটা শুনতেই কোর্টে শোরগোল পড়ে গেল। সত্য বেরিয়ে এসেছে। বিচারপতি পাটিল এবার বিমল আর নন্দার দিকে ফিরলেন। আর আপনারা দুজন, এক ভাই যে নিজের রক্ত জল করে আপনাদের বিয়ে দিয়েছে, বাবার সেবা করেছে, তাকে আপনারা রাস্তায় নামাতে চেয়েছিলেন। আপনাদের এই মামলা বিদ্বেষপূর্ণ, মালিশিয়াস। আদালতের সময় নষ্ট করা এবং ভাইয়ের মানসিক হেনস্থা করার জন্য আমি বাদী বিমল এবং নন্দাকে প্রত্যেককে 25,000 টাকা অর্থাৎ মোট 50,000 টাকা জরিমানা করছি। এই টাকা তাদের কেশবকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে এবং তা আজই জমা করতে হবে। উক্তি মানে কিছু বলতে সামনে এলেন। মিস্টার মানে, বিচারপতি আঙুল উঁচিয়ে তাকে থামালেন। আপনি একজন উকিল, মক্কেলকে সঠিক পরামর্শ দেওয়ার বদলে আপনি তাদের মিথ্যে বলতে শিখিয়েছেন। আপনার অভিযোগ আমি বার কাউন্সিলের কাছে করব। আবার এমন ভুল হলে আপনার সানাদ বাতিল হবে। বসুন নিচে। পুরো কোর্ট স্তব্ধ হয়ে দেখছিল। বিচারপতি রায়নামায় শেষ সই করলেন এবং চশমা খুললেন। তিনি এখন একটু শান্ত। তিনি পুরো কোর্টকে উদ্দেশ্য করে একটি গুরুত্বপূর্ণ কথা বললেন। এই দেশে মহিলাদের সুরক্ষার জন্য আইন তৈরি হয়েছে এবং তা তাদের পাওয়াও উচিত। বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার আছেই, কিন্তু আইনের ব্যবহার ঢাল হিসেবে করুন, তলোয়ার হিসেবে নয়। যে ভাই বাবার সেবা করল, ঋণ শোধ করল, তাকে লুটে নিজের ঘর ভরার জন্য যদি আপনারা আইনের অপব্যবহার করেন, তবে আদালত তা মেনে নেবে না। তিনি কেশবের দিকে তাকিয়ে হাত জোর করলেন। কেশবরাও, আপনি নির্দোষ। আপনার ঘর, আপনার ফ্যাক্টরি এবং আপনার আত্মসম্মান সব সুরক্ষিত। যান, মায়ের সেবা করুন। বিচারপতি উঠে দাঁড়ালেন। সেই মুহূর্তে কোর্টে উপস্থিত উকিল, গ্রামবাসী এবং সাংবাদিকরা হাততালির ঝড় তুললেন। সেই আওয়াজ দাপলি কোর্টে অনেক বছর ধরে প্রতিধ্বনিত হতে থাকবে। কেশব আর সুমিত্রা একে অপরের গলায় জড়িয়ে কাঁদতে লাগল। কিন্তু এই কান্না দুঃখের নয়, আনন্দের, বিজয়ের। সদাশিব, প্রকাশ, বিমল আর নন্দা মাথা নিচু করে লোকের দৃষ্টি এড়িয়ে চোরের মতো বাইরে সটকে পড়ল। যে দাপট নিয়ে তারা এসেছিল তার চেয়ে বহুগুণে তাদের মাথা আজ নিচু হয়ে গেছে। দাপলি কোর্টের বাইরে দুপুর গড়িয়ে এখন বিকেল হয়েছে, কিন্তু কেশবের জন্য এই বিকেল নয়, এক নতুন যুগের ভোর। কোর্ট থেকে বেরোনোর সময় তার মন থেকে যেন মস্ত বড় বোঝা নেমে গেছে। আকাশটা অন্য দিনের চেয়ে বেশি নীল আর খোলা মনে হচ্ছে। বাতাসের ঝাপটা গায়ে লাগল, মনে হলো যেন বাবার স্পর্শ পেল। কেশব আর সুমিত্রা কোর্টের বাইরের সিঁড়ি দিয়ে নামছিল। তাদের পিঠে এখন আর আসামি বা বদনামের তকমা নেই, বরং সত্যের জয়ী এই পরিচয় আছে। এমন সময় পেছন থেকে কারোর ফোপানির শব্দ শোনা গেল। দাদা, দাদা। কেশব থামল। সে পেছনে ফিরে তাকাল। বিমল আর নন্দা, যারা একটু আগে কোর্টে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, তারা এখন ছোট মেয়ের মতো কাঁদছে। তাদের স্বামী সদাশিব আর প্রকাশ দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। বিমল দৌড়ে এলো এবং কেশবের পায়ে পড়ল। সে তার পা শক্ত করে ধরল। দাদা, আমাদের মাফ কর রে, আমরা ভুল করেছি। টাকার লোভে আমরা রক্তের সম্পর্ক ভুলে গিয়েছিলাম। আমরা শয়তান হয়ে গিয়েছিলাম রে। নন্দাও সুমিত্রার গলায় জড়িয়ে কাঁদতে লাগল। সুমে, তুই সত্যি দেবী রে। আমরা তোকে কত কথা শুনিয়েছি, অপমান করেছি, তবুও তুই আমাদের অমঙ্গল চাস নে, আমাদের মাফ করে দে। কেশব মুহূর্তের জন্য স্তব্ধ হল। যে বোনেরা তাকে কোর্টে টানল, তাকে লুটতে চাইল, তারা আজ পায়ে পড়ছে। কিন্তু কেশবের মনে রাগ ছিল না। সে বাবার ছেলে, আর বাবা তাকে শিখিয়েছিলেন মানুষ ভুল করতে পারে, কিন্তু তাকে ক্ষমা করাটাই আসল পুরুষার্থ। কেশব নিচে ঝুঁকল। সে বিমল আর নন্দাকে তুলল। দিদি, পায়ে পড়িস না, তুই বড়। আর নন্দা, তুই ছোট হলেও আমার বোন। ভুল হয় মানুষের, কিন্তু সময় শুধরে নিলে সম্পর্ক বাঁচে। সদাশিবরাও আর প্রকাশরাও ধীরে ধীরে সামনে এলো। তাদের আগের দম্ভ, সেই ধনী হওয়ার অহংকার এখন পুরোপুরি ধুলোয় মিশেছে। কেশবরাও, সত্যি আমরা ভুল করেছি। টাকা মানুষকে অন্ধ করে দেয়। আজ কোর্টে বুঝলাম আপনার মতো শ্যালক পাওয়া ভাগ্যের ব্যাপার, আর আমরা আপনাকেই কষ্ট দিলাম। সদাশিব হাত জোর করল। কেশব তাদের হাত নিজের হাতে নিল। জামাইবাবু, বাদ দিন। যা হয়েছে তা গঙ্গায় ভেসে গেছে। আজ থেকে এই শত্রুতা শেষ। আপনারা যখন খুশি বাড়িতে আসুন, এ ঘর আপনাদেরই। মা আপনাদের অপেক্ষায় আছে। বিমল চোখ মুছল। দাদা, আমরা তোকে 50,000 টাকা জরিমানা দেব না, কিন্তু আমরা তোকে 50,000 টাকা দেব কারখানায় নতুন মেশিন কেনার জন্য। এটা আমাদের প্রায়শ্চিত্ত মনে করিস। কেশব হাসল। দিদি, তোর টাকা চাই না, তোর ভালোবাসা আর আশীর্বাদ দে, ওটাই অনেক। সবার চোখ ছলছল করছিল। দাপলি কোর্টের চত্বরে একটি ভাঙা পরিবারের জোড়া আবার লাগল। কেশব আর সুমিত্রা আঞ্জারলে গ্রামে পৌঁছল, তখন সন্ধ্যা হয়ে গেছে।
কিন্তু গ্রামে যেন দিওয়ালি শুরু হয়েছে। গ্রামের প্রবেশপথেই ঢোল তাশার আওয়াজ শুরু হল। রামু কাকা, যোশী বুয়া আর আঞ্জাল্লের তরুণ দল আবির উড়িয়ে দাঁড়িয়েছিল। কেশব গাড়ি থেকে নামতেই তারা তাকে কাঁধে তুলে নিল। কেশব পাটকরের জয় হোক, সত্যের জয় হোক স্লোগানে এলাকা কেঁপে উঠল। যে গ্রাম কেশবকে সন্দেহের চোখে দেখেছিল, সেই গ্রামই আজ তাকে মাথায় তুলে নাচছে। কেশবের চোখ দিয়ে আনন্দাশ্রু পড়ছিল। সে হাত জোড় করে সবার ধন্যবাদ জানাচ্ছিল। আরে থামো থামো, আমি কোনো যুদ্ধ জিতিনি, এটা বাবার পুণ্যের জয়, কেশব চেঁচিয়ে বলছিল। মিছিল কেশব নিবাসের উঠোনে এলো। বাড়িতে তরুণ বাঁধা হয়েছে। তুলসী মঞ্চের কাছে প্রদীপ জ্বলছে। কেশব দৌড়ে ঘরে গেল। মা, মা! রখমাবাই হুইল চেয়ারে বারান্দায় বসেছিলেন। তিনি কেশবকে দেখলেন। তার পক্ষাঘাতগ্রস্ত মুখে এক স্বর্গীয় আভা ফুটে উঠল। তিনি নিজের 2 হাত, যা নড়ত না, তা কষ্টে উপরে তুললেন এবং কেশবকে কাছে ডাকলেন। কেশব মায়ের পায়ে মাথা রেখে কাঁদল। মা, আমরা জিতেছি গো, আমাদের ঘর বেঁচেছে, বাবার কারখানা বেঁচেছে। রখমাবাই কেশবে পিঠে হাত বোলালেন। তার চোখ দিয়ে যে জল পড়ল, তা কেশবের পিঠে পড়ল এবং যেন তার সব দুঃখ ধুয়ে দিল। আমার রাজা, আমি জানতাম তুই জিথি। সত্য কখনো লুকায় না রে। আজ বাবা থাকলে তোকে প্যাড়া খাওয়াত। সুমিত্রাও শাশুড়ির পা ধরল। রখমাবাই তাকে কাছে টেনে নিলেন এবং তার কপালে চুমু খেলেন। সুমে, তুই এই ঘরের আসল লক্ষ্মী। তোর বালা গেল, কিন্তু ঘর বাঁচল। এখন চিন্তা করিস না, ভগবান তোকে সোনায় মুড়িয়ে দেবে। এমন সময় বাচ্চারা পড়ি আর অর্ণব দৌড়ে এলো। বাবা, আমরা জিতেছি, এখন পিসি আসবে তো রাখি বাঁধতে। কেশব তাদের কোলে তুলে নিল। হ্যাঁ রে বাবারা, জিতেছি আমরা, আর পিসিও আসবে, আর তোরা সাইকেলও পাবি। সে রাতে কেশবের উঠোনে এক অন্যরকম পঙ্ক্তি ভোজন হল। গ্রামবাসীরা নিজেরাই রান্না করেছিল। পুরাণপলির আয়োজন ছিল। কেশব, সুমিত্রা, মা আর বাচ্চারা সবাই আনন্দে খাচ্ছিল। কেশব কারখানার দিকে তাকাল। চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে না, কিন্তু কাল থেকে সেখানে আবার ব্যস্ততা শুরু হবে। এখন তার মনে ভয় ছিল না, ছিল এক নতুন আশা। খাওয়া দাওয়ার পর কেশব বারান্দায় বসল। আকাশে পূর্ণিমার চাঁদ জলজল করছে। সমুদ্রের গর্জন তার কাছে এখন ঘুম পাড়ানি গানের মতো মনে হচ্ছে। সে ভাবল, মানুষ সারা জীবন কিসের জন্য দৌড়ায়? টাকার জন্য? এক টুকরো জমির জন্য? কিন্তু শেষে কি থাকে? শুধু ভালোবাসা আর মানুষ। আজ আমার কাছে 50 কোটি নেই, কিন্তু আমার কাছে 50 জন মানুষ আছে যারা আমার জন্য জান দিতে পারে। এটাই আমার আসল সম্পদ। বিচারপতি পাটিলের শব্দগুলো তার কানে বাজছিল। প্রাকৃতিক ন্যায়। হ্যাঁ, প্রকৃতি কখনো কারো উপর অবিচার করে না। যা বোনা হয় তাই তো ফসল হয়ে ওঠে। কেশব ত্যাগ বুনেছিল, সে আজ সম্মান পেল। বোনেরা লোভ বুনেছিল, তারা অপমান পেল। এই গল্প শুধু কেশবের নয়, কোঙ্কনের প্রতিটি ঘরের, যেখানে লাল মাটি আর রক্তের সম্পর্ক এখনও টিকে আছে, যেখানে টাকার চেয়ে শব্দের দাম বেশি। কেশব চোখ মুজল। সে বাবার গলার স্বর শুনতে পেল। সাবাস কেশব। আর আঞ্জরলে গ্রাম শান্ত ঘুমে তলিয়ে গেল, এক নতুন ভোরের অপেক্ষায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে সত্যের জয় হতে দেরি হতে পারে, কিন্তু পরাজয় কখনো হয় না। টাকা আসবে আর যাবে, কিন্তু রক্তের সম্পর্ক একবার ছিঁড়ে গেলে আর জোড়া যায় না। তাই লোভের বশে সম্পর্ক ভাঙবেন না। পরিশ্রমের বিকল্প নেই। নিজের ঘাম ঝরিয়ে কামানো 1 টাকা অন্যায়ের মাধ্যমে পাওয়া কোটি টাকার চেয়েও শ্রেষ্ঠ। এবং প্রতিটি নারীর এটা মনে রাখা উচিত যে আইন তাদের অধিকার দিয়েছে ঠিকই, কিন্তু তার ব্যবহার সুরক্ষার জন্য করা উচিত, স্বার্থের জন্য নয়। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্প? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।